হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, টপ কোশ্চেন্স আমি তোমাদের করাচ্ছি জেনারেল সায়েন্সের। এগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এর মধ্যে অনেক কোশ্চেন্স তোমাদের লাস্ট ইয়ারে টেকনিশিয়ানে অলরেডি পড়েছে। আমরা গ্রুপটির যে প্যাটার্ন দেখতে পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে টেকনিশিয়ানের প্যাটার্নই ফলো করছে, ঠিক আছে? তো সেই জন্য টেকনিশিয়ান থেকে অনেক প্রশ্ন তুলেছি, যেমন এই প্রশ্নটা তোমাদের টেকনিশিয়ানই পড়া প্রশ্ন, যদিও এটা খুব ইজি কোশ্চেন্স, ঠিক আছে? প্রথম 20 থেকে বা 25টা কোশ্চেন্স আমি তোমাদের মোটামুটি ইজি টু মডারেট লিখেছি, তারপর তোমাদের মডারেট টু হাই গেছি, ঠিক আছে? চলো আলোচনা করা যাক। বলছে যে অ্যান ইমাজিনারি স্ট্রেট লাইন, একটি কাল্পনিক রেখা যা একটি গোলীয় দর্পণের স্পেরিক্যাল মিররের পোল এবং সেন্টার অফ কার্ভেচার দিয়ে যায়। তো এই হচ্ছে তোমাদের ধরো অবতল দর্পণ, এইটা হচ্ছে তোমাদের পি, এইটা হচ্ছে তোমাদের সি। এই দুটোর মধ্য দিয়ে যাচ্ছে যে রেখা তাকে আমরা কি বলি? প্রধান অক্ষ বলি। তো কারেক্ট অ্যান্সার উইল বি সি হেয়ার, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। এই প্রশ্নটাও খুব কমন প্রশ্ন, কিন্তু তোমাদের অনেকেরই প্রবলেম হতে পারে। বলেছে এমজি এবং O2 একে ব্যালেন্স করতে বলেছে, ঠিক আছে? এমজি এবং O2 আমরা জানি যে নর্মাল আমরা যদি ব্যালেন্স করি তাহলে অক্সিজেন দুটো আছে, তো এখানে অক্সিজেন দুটো হওয়ার দরকার, কিন্তু এমজি দুটো হয়ে যাচ্ছে, তখন এখানে একটা 2 পুট করতে হবে, তাহলে 2mg + O2 MgO। কিন্তু এখানে বিক্রিয়াটাকে সেভাবে দেয়নি, এখানে বিক্রিয়াটাকে লিখেছে তোমাকে অপশানগুলোকে একবার তাকো, ফ্র্যাকশানে দিয়েছে। তো আমরা জানি কেমিক্যালি ফ্র্যাকশানও কারেক্ট, ঠিক আছে? নর্মালি আমরা ওইভাবে লিখি, কিন্তু ফ্র্যাকশানও কিন্তু কেমিক্যালি কারেক্ট, অর্থাৎ কেমিস্ট্রিতে ফ্র্যাকশানকেও ব্যবহার করা যায়। তো দেখো এখানে তোমাদের এমজি আছে, ঠিক আছে, কিন্তু 3/2 O2 আছে, তাহলে এটা তো কারেক্ট নয়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ঠিক আছে? তুমি যদি 3/2 O2 দাও তাহলে এটা তো কারেক্ট হচ্ছে না, তার মানে এখানে এটা কেটে যাচ্ছে। নেক্সট দেখো 2mg, দেখো এখানে 3mg আছে, সেটাও কেটে যাচ্ছে। 2mg আছে, এখানে 3mg আছে। নেক্সট দেখো 2mg হাফ O2, এখানে 2mg O, দেখতে পাচ্ছ এই বিক্রিয়াও কিন্তু ব্যালেন্সড নয়। কেন ব্যালেন্স নয়? দেখো এই যে 2, এই 2mgর জন্য আছে, এই যে 2, এই 2 O এর জন্য আছে, ঠিক আছে? এই যে 2, এই 2mgর জন্য আছে, এই যে 2 এটা O এর জন্য আছে, ঠিক আছে? অলরেডি এখানে দেখো দুটো ও আছে, মানে অক্সিজেন দুটো আছে। যদি এই হাফটাকে আমরা সরাই তাহলে বিক্রিয়াটা ব্যালেন্সড হবে, যেটা এখানে অলরেডি লেখা আছে। তো এমজি + O2 MgO, এই জায়গায় যদি তুমি হাফ দাও, ভালো করে বুঝবে, এই জায়গায় তুমি যদি হাফ দাও তাহলে এই বিক্রিয়া কিন্তু ব্যালেন্সড হবে না। এই বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এই হাফটাকে তুলে দিতে হবে, তবেই বিক্রিয়া ব্যালেন্সড হবে। দ্যাট মিন্স এটাও আমাদের রং, এইটা আমাদের কারেক্ট। তোমার বলতে এটা কারেক্ট কী করে স্যার? দেখো খেয়াল করো, আমরা যখনই পয়েন্ট টু বি নোটেড, আমরা যখনই যদি আমরা 2mg আর এখানে যদি O2 লিখি আর এইদিকে যদি 2mgO লিখি, তাহলে বিক্রিয়াটা এখানে কিন্তু ব্যালেন্সড হচ্ছে, যেটা আমি ওপরে লিখেছি। কিন্তু আমি এখানে একটা ক্যারিকেচার করছি। কী করছি? আমি যেটা করছি সেটা হচ্ছে আমি এই দিকে যে 2 আছে, পয়েন্ট টু বি নোটেড, এই দিকে যে 2 আছে এটাকে আমি তুলে দিচ্ছি। তাহলে এটাকে যদি আমি তুলে দিই, ভালো করে বুঝবে, এটাকে যদি আমি তুলে দিই তাহলে এটাকেও আমাকে তুলে দিতে হবে, কারণ এমজি এদিকে একটা থাকলে এদিকে একটাই থাকতে হবে। কিন্তু এখানে তো অক্সিজেন একটা আছে, সরি এখানে অক্সিজেন দুটো আছে, কিন্তু এখানে অক্সিজেন কটা আছে? একটা। ভালো করে দেখো এখানে অক্সিজেন কটা আছে? দুটো। এখানে অক্সিজেন কটা আছে? একটা। তো আমি যদি একে হাফ দিয়ে গুণ করে দিই তাহলে হাফ এই দুইকে কেটে বাদ দিয়ে দেবে, তখন অক্সিজেন তখন একটা হয়ে যাবে। তার মানে তখন তো এখানে অক্সিজেন একটাই থাকবে না। তো এখানে এমজি একটা, এখানে এমজি একটা, এখানে অক্সিজেন দুটো ছিল কিন্তু হাফ দিয়ে গুণ করার ফলে অক্সিজেন থেকে তুমি একটা করে দিয়েছো, তার মানে এখানেও তখন অক্সিজেন একটা। ওকে, গুড, ঠিক আছে? তার মানে এটাও কিন্তু কারেক্ট। বোঝাতে পারলাম? তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে কারেক্ট কোনটা? আইদার এইটা লিখলে কারেক্ট অথবা এইটা লিখলে কারেক্ট, এই দুটোই কারেক্ট। সেখানে 2 নম্বরটা এখানে গিভেন আছে, দ্যাট মিন্স এইটা আমাদের কিন্তু অ্যান্সার হবে। বোঝাতে পারলাম? চলো নেক্সট পরেরটা। বলছে হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস ইজ মোনো অ্যাটমিক, এক পরমাণু কোনটা? দেখো হিলিয়াম আমাদের এখানে অ্যান্সার হবে। হিলিয়াম কিন্তু এক পরমাণু, তো কারণ হিলিয়ামকে He এভাবে লেখা হয়, নাইট্রোজেনকে N2 লেখা হয়, অক্সিজেনকে O2 লেখা হয়, হাইড্রোজেনকে H2 লেখা হয়। এগুলো হচ্ছে ডায়াটমিক অর্থাৎ দ্বিপরমাণুক, কিন্তু হিলিয়াম কিন্তু এক পরমাণুক। এর একটা লিস্ট আছে তোমাদের নাইনের তোমাদের যে পরমাণু অ্যান্ড মলিকিউল ও অণু, পরমাণু ও অণু বা অণু ও পরমাণু বলে যে চ্যাপ্টার আছে, বা স্ট্রাকচার অফ অ্যাটমসের যে তোমাদের চ্যাপ্টার আছে, সেখানে তোমরা গেলে কিন্তু এই কোশ্চেন্সে টোটাল একটা লিস্ট তুমি পেয়ে যাবে, ঠিক আছে? এই টাইপের, ওখান থেকে একবার দেখে নিও, বেটার আসবে, ঠিক আছে? ক্লাস এনসিইআরটি এর ক্লাস 9-এর। চলো পরের প্রশ্ন। নিম্নলিখিত যে কার্যটি পশ্চাৎ মস্তিষ্কের মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত নয় কোনটা সেটা দেখাতে বলেছে। দেখো মেডুলা নর্মালি যে সমস্ত অনৈচ্ছিক কাজ আছে, কেমন কাজ? অনৈচ্ছিক, অর্থাৎ যেটা আমাদের ইচ্ছের ওপর নির্ভর করে না, সেই কার্যগুলোকে নিয়ন্ত্রিত করে। যেমন লালাক্ষরণ, যেমন রক্তচাপ, যেমন বমি, এইগুলো কিন্তু আমাদের ইচ্ছের ওপর নির্ভর করে না, ঠিক আছে? কারণ লালাক্ষরণ কিন্তু আমরা নিজেদের ইচ্ছায় করি না,
বমি হঠাৎ করে আসে, রক্তচাপও তাই আমাদের শরীরের মধ্যে ঘটে, আমাদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। তাহলে তো আমরা চাইলেই রক্তচাপ কমিয়ে ফেলতে পারতাম, ঠিক আছে? সো এই তিনটে কিন্তু, এটা, এটা এবং এটা, এগুলো কিন্তু মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত। কিন্তু শ্রবণ, রেগুলেশন অফ হিয়ারিং, এটা মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত নয়, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার উইল বি দিস। এই অংশটা কিন্তু মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত নয়। তোমরা যদি এনসিইআরটি খোলো, 1 মিনিট, এই অংশটাকে একটু ভালো করে পড়ো। এই অংশটা দিয়ে প্রচুর প্রশ্ন আসছে। ইনফ্যাক্ট এই প্যারাগ্রাফটা দিই, অগ্র মস্তিষ্ক হলো মস্তিষ্কের প্রধান চিন্তন নিয়ন্ত্রণকারী অংশ। এর কিছু অঞ্চল বিভিন্ন গ্রাহক থাকে যা আগত সংজ্ঞাবহ উদ্দীপনা গ্রহণ করে, ঠিক আছে? অগ্র মস্তিষ্কের পৃথক অঞ্চলসমূহ শ্রবণকে নিয়ন্ত্রণ করে, দর্শন এবং ঘ্রাণকে নিয়ন্ত্রণ করে। তাহলে অগ্র মস্তিষ্কেরই অংশ কিন্তু এই তিনটেকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? ক্লিয়ার হলো আশা করি। অগ্র মস্তিষ্কে পৃথক অ্যাসোসিয়েশন অঞ্চলসমূহ রয়েছে, যাই সংঘবহ বার্তা, অন্যান্য গ্রাহক থেকে আগত বার্তা এবং এর পাশাপাশি মস্তিষ্ক থেকে সঞ্চিত থাকা বার্তাগুলোকে একসাথে করে এবং ওই সংজ্ঞাবহ বার্তাটি বিশ্লেষণও করে। অর্থাৎ আমাদের দেহের যে অংশ অ্যানালাইসিস করে বিভিন্ন যা আমরা রিসিভ করছি, সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, যাকে সেরিব্রাম বলা হয়, ঠিক আছে? এবার দেখো, একটু নিচে তুমি যাও, এখানে বলছে যে কিছু জিনিস আছে যেগুলো শ্রবণ, দর্শন ইত্যাদি থেকে আলাদা। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে তোমাদের হঠাৎ করে, ঠিক আছে, হঠাৎ করে কোনো কিছুর যে অংশ, সেটা কোনটা দেখো, সেটা হচ্ছে, একটু নিচের দিকে যদি যাও, এই জায়গায় লেখা আছে, এই যে একদম নিচের লাইনটাকে দেখো, এই ধরনের বহু অনিচ্ছিক কার্যকলাপ মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। রক্তচাপ, লালাক্ষরণ, বমি, যেটা, এই সমস্ত কার্যকলাপ কিন্তু অনৈচ্ছিক ক্রিয়া, যে ক্রিয়া, সেগুলো কিন্তু পশ্চাৎ মস্তিষ্কে মেডুলা দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? এটা একটু মনে রাখবে, ভীষণ ইম্পর্ট্যান্ট। দেহের ভারসাম্য রক্ষার জন্য আমরা কিন্তু লঘু মস্তিষ্ককে দায়ী করি, ঠিক আছে? একটু ভালো করে ভেবো, এই প্যারাগ্রাফটা কিন্তু একটু পড়ে নিও, ইম্পর্ট্যান্ট কিন্তু, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, আর রোধ বিশিষ্ট একটি রোধকের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হলে ব্যবহৃত তড়িৎ শক্তি কত হবে? তো ইজি কোশ্চেন্স, আমরা জানি যে, দেখো এখানে তোমাদের তড়িৎ শক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু ইংলিশে তোমাদের ইলেকট্রিক পাওয়ার দিয়েছে, ঠিক আছে? সো আমরা কিন্তু এখানে পাওয়ারকেই বার করব, তড়িৎ শক্তিকে বার করব না, কারণ তড়িৎ শক্তির একক এটা হয় না, ঠিক আছে? সো পাওয়ার ইকুয়াল টু কী হয় আমরা জানি, যখন আমাদের আর দেওয়া আছে আর আই দেওয়া আছে, তখন কী হয়, আই স্কোয়ার ইন্টু আর হয় পাওয়ার ইকুয়াল টু, ঠিক আছে? সেটাই কারেক্ট আনসার হবে, আই স্কোয়ার ইন্টু আর। ডি অপশান কারেক্ট। তোমার বলছে দুটো করে দেওয়া আছে কেন? এগুলো বেসিক্যালি ওই যে বাংলা বলেছি করতে, তো কি করা হয়েছে, অটোমেটিক বাংলা এইভাবেই চলে এসছে, তোমরা একটাকে মুছে দাও, এটাই কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে? জাস্ট মিনিট, ওকে, ঠিক আছে, চলো এটা আমি মুছে দিচ্ছি তোমাদের, তোমরা পরেরটা করতে থাকো। পরের প্রশ্ন, ইন ফ্লোয়েম হুইচ অফ দ্য ফলোয়িং সেলস আর ডেড সেল? কোনটা মৃত কোষ? দেখো ফ্লোয়েমের মধ্যে যে ফ্লোয়েম ফাইবার থাকে সেটা কিন্তু মৃত হয়। এরা হচ্ছে লম্বাটে কোষ হয়, লম্বা, এবং ট্যাপারিং এন্ড যুক্ত হয়, অর্থাৎ কোনাগুলো হয় তোমাদের, শেষ অংশ কণাযুক্ত হয়, ঠিক আছে? শেষ অংশ কণাযুক্ত হয়, তো লম্বা, শেষ অংশ কণাযুক্ত। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু স্ক্ল্যারেন কাইমা দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়? স্ক্ল্যারেন কাইমা। আর এই ফ্লোয়েম ফাইবারকে কিন্তু বাস্ট ফাইবারও বলা হয়। পাট বা শনের যে তন্তু পাওয়া যায় সেটাও কিন্তু বাস্ট ফাইবারই হয়, ঠিক আছে? এই কটা জিনিস তোমরা একটু মনে রাখবে। তো কারেক্ট অ্যান্সার কী হবে এখানে? ফ্লোয়েম ফাইবার। চলো, নিম্নলিখিত কোন উপাদানটি বাষ্পীভবনের হারকে প্রভাবিত করে না? দেখো বায়ুর আর্দ্রতা যদি বেশি হয় তাহলে বাষ্পীভবন কিন্তু কম হয়, ঠিক আছে? অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তরলের পৃষ্ঠতল যত বেশি হবে বাষ্পীভবন তত বেশি হবে। এই জন্য তোমরা যদি একটা বড় বাটিতে, অনেকে দেখবে বাটিতে করে চা খায়, এরকম দেখেছি আমি ছোটোবেলায়, আর অনেকে দেখবে কাপে করে চা খায়, ঠিক আছে? সো বাটিতে গরম থাকবে নাকি কাপে? বাটিতে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, কাপে কিন্তু চা গরম থাকে। কেন? কারণ এর যে ওপরের তলের যে পৃষ্ঠতল সেটার ক্ষেত্রফল বেশি,
তার ফলে বাষ্পীভবন হয়, ফলে চা ঠান্ডা হতে থাকে। আর কাপের যে পৃষ্ঠতল ওপরের সেটা কিন্তু কম, ফলে চা অনেকক্ষণ ধরে গরম থাকে। তরলের টেম্পারেচার ইম্পর্টেন্ট, ঠিক আছে, তরলের টেম্পারেচার কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ম্যাটার করে, ঠিক আছে। কোনটা ম্যাটার করে না? কালার অফ দ্য লিকুইড ম্যাটার করে না, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে। এছাড়াও তোমরা মনে রাখবে যে বায়ুমণ্ডলের যে টেম্পারেচার সেটাও নির্ভর করে, বায়ুমণ্ডলের টেম্পারেচার নির্ভর করে। তরলের তাপমাত্রা যত বেশি হয় বাষ্পীভবন তত বেশি হয়, বায়ুমণ্ডলের টেম্পারেচার যত বেশি হয় বাষ্পীভবন তত বেশি হয়। যেখানে যেখানে দুটো ডবল দিচ্ছি তার মানে বুঝবো সমানুপাতিক সম্পর্ক, বুঝতে পারছি। যত বায়ুপ্রবাহ বেশি হবে, ঠিক আছে, বায়ুপ্রবাহ যত বেশি হবে তত বাষ্পীভবনের হার তত বাড়বে, ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট। চলো আর একটা ছোট্ট জিনিস, তরলের টেম্পারেচার বেশি হলে বাষ্পীভবনের হার বাড়ে কেন? দেখো, তরলের যত টেম্পারেচার বেশি তত তরলের অণুগুলো কি হয়? কাঁপতে থাকে, ঠিক আছে, তত তরলের অণুগুলো কি হয়? কাঁপতে থাকে। এবার কাঁপতে কাঁপতে এদের মধ্যে এক ধরনের গতিশক্তি তৈরি হয় এবং এরা তখন তরলের পৃষ্ঠতল ছেড়ে বাইরে বেরিয়ে যেতে চায়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এটাই হচ্ছে কারণ, যে কারণে বাষ্পীভবন হয়, কারণ যত অণু বেরিয়ে যাবে তত তো বাষ্পীভবন হবে, ঠিক আছে। এটাও কাঁপছে, এই অণুটাও ধরো কাঁপছে এখানে, এ কী হয়? কাঁপতে কাঁপতে এটা কী হয়? তরলের পৃষ্ঠতল ছেড়ে বেরিয়ে যায়, তখনই কিন্তু বাষ্পীভবন ঘটে। এই জন্য তরলের টেম্পারেচার ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্ন, একটি চুম্বকের চারপাশে লোহার গুঁড়ো ছিটিয়ে দিলে একটি নকশা তৈরি হয়, এই নকশাটি কী নির্দেশ করে? একটা ছবি দেখায় বেটার বুঝতে পারবে। এই ছবিটাকে খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে আয়রন ফিলিংস বা যে লোহার গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়েছে সেগুলো চুম্বকের ওপরে বা পাশে এইভাবে ছিটিয়ে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সকে নির্দেশ করে। তো কারেক্ট অ্যান্সার আমাদের এটা হবে। মনে রাখবে এগুলো তোমাদের নর্থ থেকে উৎপন্ন হয় এবং সাউথের দিকে যায়, ঠিক আছে। অলওয়েজ মাথায় রাখবে এগুলো দুই পোর্শনই, এগুলো কোন দিকে উৎপন্ন হয়? নর্থ থেকে উৎপন্ন হয়, কোন দিকে যায়? সাউথের দিকে যায়। এটা আমরা জানি সবাই, বাট স্টিল এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। পরেরটায় চলো। পরের প্রশ্ন, ম্যান্ডেল মটরশুঁটির বিভিন্ন বিপরীত দৃশ্যমান বৈশিষ্ট্য ব্যবহার করেছিলেন, নিচের শূন্যস্থানটি উপযুক্তভাবে পূরণ করো। দেখো, তোমাদের আমি একটা লিস্টও রেখে দিয়েছি এখানে, টোটাল 7টা বৈশিষ্ট্য উনি কিন্তু করেছিলেন, 1 2 3 4 5 6 7। সিডের কালার অর্থাৎ বীজের রং উনি ব্যবহার করেছিলেন ইয়েলো অথবা গ্রিন, ঠিক আছে। উনি ব্যবহার করেছিলেন সিডের শেপ বা বীজের কেমন আকার সেটা ব্যবহার করেছিলেন, অর্থাৎ রাউন্ড নাকি কুঞ্চিত, ঠিক আছে। এটাকে এখানে লেখা রয়েছে গোল বা কুঞ্চিত বীজ, মানে এটাকে এখানে উল্লেখ করেছে। নেক্সট হচ্ছে তোমাদের বলা হচ্ছে পডের কালার, পড মানে হচ্ছে যেটাকে আমরা শুঁটি বলি বাংলায়, তার কালার, অর্থাৎ মটরটা তো ভেতরে, শুঁটি মটর আর শুঁটি মিলে, তো এই যে শুঁটি এটা হচ্ছে তোমাদের গ্রিন অথবা ইয়েলো, ঠিক আছে। পড শেপ সেটা ইনফ্লেটেড অথবা কনস্ট্রিক্টেড। নেক্সট হচ্ছে তোমাদের ফুলের কালার, এটা দিয়ে তোমাদের এখানে দেখো রয়েছে, শূন্যস্থান রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, হোয়াইট, এই যে হোয়াইট আর কি পার্পেল। তো কারেক্ট অ্যান্সার কী হবে তোমাদের? হোয়াইট অথবা পার্পেল। দেখো, পার্পেল মানে হচ্ছে বেগুনি টাইপের, তো পার্পেলকে তোমরা এখানে ভায়োলেটও নিতে পারো, কিন্তু অ্যাকচুয়াল কালার কিন্তু তোমাদের পার্পেল হওয়া উচিত, ঠিক আছে। যেহেতু পার্পেল আর ভায়োলেট প্রায় সেম, তো তোমরা পার্পেলও নিতে পারো। তো অ্যান্সার আইদার ভায়োলেট অথবা পার্পেল, যে কোনো একটা বললে সেটাই অ্যান্সার হবে, ঠিক আছে। তোমরা বলতে পারো যে স্যার বাংলাতে আর ইংরাজিতে ব্যাপারটা কী হয়েছে, এই পোর্শনটা ইংলিশই, এই পোর্শনটা তোমাদের বাংলাতে লেখা আছে, কী বললাম, এই পোর্শনটা ইংলিশে, এই পোর্শনটা বাংলাতে লেখা আছে, ঠিক আছে। তো তোমরা এটাকে এইভাবে নিতে পারো। তো গোল বা কোঁচকানো বীজ, লম্বা বা খাটো গাছ, আর সাদা বা কেমন হবে? ভায়োলেট বা পার্পেল কালারের ফুল, ঠিক আছে। তো এখানে পার্পেলই কারেক্ট অ্যান্সার, কিন্তু তোমাদের যেহেতু ভায়োলেট রয়েছে ভায়োলেট অ্যান্সার হতে পারে, কারণ পার্পেলের খুব কাছাকাছি কালার ভায়োলেটও হয়, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন দেখো, বলেছে 1 কিলোওয়াট ইকুয়াল টু কত জুল পার সেকেন্ড। দেখো, ওয়াট ইকুয়াল টু আমরা জানি জুল পার সেকেন্ড, এই যে ওয়াট ইকুয়াল টু আমরা কি জানি? জুল পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে এখানে যদি 1 ওয়াট দেওয়া থাকতো আমরা কি লিখতাম? আমরা লিখতাম 1 জুল পার 1 সেকেন্ড। অ্যাকচুয়ালি 1 জুল পার 1 সেকেন্ড মানে হচ্ছে 1 ওয়াট হয়, কিন্তু এখানে কিলোওয়াট আছে, ঠিক আছে। 1 কিলোওয়াট শব্দের অর্থ হচ্ছে 1000 ওয়াট। 1 কিলোওয়াট শব্দের অর্থ কি? 1000 ওয়াট। যেমন কিলো থেকে গ্রামে কনভার্ট করতে গেলে আমরা ইনটু 1000 করি, সেরকমই কিলোওয়াট থেকে ওয়াটে কনভার্ট করতে গেলে আমরা কি করি? তাকে আমরা
1000 দিয়ে গুণ করি, তাহলে 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট। আর 1000 ওয়াট মানে কি, এটাকে 1 ওয়াট মানে যখন 1 জুল হবে, তার 1000 ওয়াট মানে কি হবে, 1000 জুল হবে। ঠিক আছে, 1000 জুল পার সেকেন্ড। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, 1000 জুল পার সেকেন্ড। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 1000 জুল পার সেকেন্ডকে, দেখো এই যে পার সেকেন্ড আছে না, এটাকে সেকেন্ড টু দি পাওয়ার -1ও লেখা যায়। ঠিক আছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ওকে, এটা অ্যান্সার হবে না কেন, কারণ -2 আছে, একটা 1 হবে, -2 নয় -1 হবে, এখানে কোনো কিছুই নেই, এখানে জাস্ট জুল লেখা আছে, ওই জন্য কারেক্ট অ্যান্সার হবে না। এটা আমাদের কারেক্ট অ্যান্সার। পরেরটা চলো। পরের প্রশ্ন, দ্য প্রসেস অফ ফার্মেন্টেশন ইনভলভস দ্য কনভার্সন অফ সুগার ইনটু হুইচ। দেখো আমরা জানি যে দুই ধরনের আমাদের ইস্ট হয়, একটাকে আমরা বলি ব্রেইন ইস্ট, ঠিক আছে, বা ব্রাইন ইস্ট বলা হয়। ঠিক আছে, ব্রাইন ইস্ট, একটাকে বলা হয় বেকার ইস্ট। ঠিক আছে, বেকারস ইস্ট। এই দুই টাইপের ইস্ট আমাদের পাওয়া যায়। এটা আমাদের কাজে লাগে মদ্য শিল্পে বা মদ শিল্পে, আর এটা আমাদের কাজে লাগে পাউরুটি শিল্পে। ঠিক আছে, পাউরুটি শিল্পে। ওকে, তো দেখো বেসিক্যালি এখানে কি হয়, এই যে তোমাদের সুগার থেকে মদ, এবং তার মধ্যে থাকে আমাদের অ্যালকোহল, আর এখানে খাদ্য মানে খাওয়া যায় এমন অ্যালকোহল থাকে যাকে আমরা বলি ইথাইল অ্যালকোহল বা ইথানল। ঠিক আছে, তো কারেক্ট আনসার আমাদের কী হবে, ইথানল থাকে। ঠিক আছে, তাহলে ইথানলে কনভার্ট হয়, সুগার থেকে ইথানলে কনভার্ট করার জন্য, মানে অ্যালকোহল এখানে কি, সেটা হচ্ছে ইথানল। ঠিক আছে, ইথানল। ইথানলে কনভার্ট করার জন্য আমরা কিন্তু এখানে ব্যবহার করি ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন মানে হচ্ছে সন্ধান প্রক্রিয়া। ঠিক আছে, সন্ধান প্রক্রিয়া এখানে ব্যবহার করা হয়। তো কারেক্ট আনসার উইল বি দিস। ওকে, চলো পরের প্রশ্ন, উদ্ভিদের নিচের ক্রিয়াটি কেন ঘটে। আচ্ছা, কোষের ভিতরে জলের পরিমাণ পরিবর্তনের ফলে কোষ ফুলে ওঠা বা সংকুচিত হয়, এর ফলে কোষের আকার পরিবর্তন হয়। ঠিক আছে, বলছে কোনো উদ্দীপনার প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, ভারসাম্য রক্ষা করতে, শক্তি সংরক্ষণ করতে, ভয়ের কারণে। এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, কোনো উদ্দীপনার প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিন্তু অনেক সময় কি হয় উদ্ভিদের ক্ষেত্রে। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, দেখো এখানে দুটোই ঘটে অ্যাকচুয়ালি। যখন তোমরা দেখবে পত্রকুচি বলছি, তোমরা দেখবে যে মিমোসা ট্রি বা টাচমি নট, যেটাকে আমরা বলি টাচমি নট, এইটার কথাই বলি, টাচমি নট যে ট্রি আছে, গাছ আছে, ঠিক আছে, সেই গাছে কিন্তু যেটা হয় সেটা হচ্ছে তুমি যদি ওকে মানে টাচ করো, সোজা কথা বলতে স্পর্শ করো, তাহলে কী হবে, ওই গাছের পাতাগুলো দেখবে মুর্ষে যায়। ঠিক আছে, ওখানে কিন্তু রসস্ফীতিজ চাপ কাজ করে। ঠিক আছে, রসস্ফীতিজ চাপ কিন্তু ওখানে কাজ করে। আর রসস্ফীতিজ চাপ কিন্তু এইভাবেই হয় যে কোষে জলের পরিমাণ পরিবর্তনের ফলে কোষ ফুলে ওঠে বা সংকুচিত হয়। এটাও একটা কারণ, উদ্দীপনার প্রতি তাৎক্ষণিক প্রতিক্রিয়াও একটা কারণ, আর ভারসাম্য রক্ষা করাও একটা কারণ। ঠিক আছে, মনে রাখবে। এবার এই ভারসাম্য কিন্তু ডেফিনেটলি শরীরের ভারসাম্য নয়, উদ্ভিদের কোষের মধ্যে কতটা জল ঢুকবে বা বেরোবে, সেই ওয়াটার ব্যালেন্সকে বজায় রাখা। ঠিক আছে, ওয়াটার ব্যালেন্স বজায় রাখা, এটাও একটা ফ্যাক্ট। তো দুটো কারণেই হতে পারে এখানে, দুটো কারণই কিন্তু এখানে যথেষ্ট এটা হওয়ার জন্য। তো বোথ ক্যান বি দ্য অপশনস। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, ধাতব অক্সাইড এবং অ্যাসিডের মধ্যে বিক্রিয়ার জন্য সঠিক সুষম রাসায়নিক ব্যালেন্স কোনটা। ঠিক আছে, নর্মালি আমরা জানি যে ধাতব অক্সাইড এবং তোমাদের যে অ্যাসিডের বিক্রিয়া হয় তাতে হাইড্রোজেন উৎপন্ন হয়। ঠিক আছে, তো ধাতব অক্সাইড এবং অ্যাসিডের বিক্রিয়া, ধাতব অক্সাইডগুলো তোমাদের ক্ষার, আর এটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় তোমরা জানো যে নর্মালি আমরা কী জানি, লবণ এবং জল উৎপন্ন হয়। ঠিক আছে, লবণ এবং কী উৎপন্ন হয়, জল। তো এইটাই কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। দেখো এই যে আমাদের ধাতব অক্সাইড অর্থাৎ কপার অক্সাইড কী দিয়েছে, দেখো কপার অক্সাইড দিয়েছে, আর তোমাদের দিয়েছে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, উৎপন্ন কী হবে তোমাদের, লবণ, এ দেখো লবণ CuCl2, আর তোমাদের উৎপন্ন হবে জল। ঠিক আছে, তাহলে এইটাই কারেক্ট অ্যান্সার হবে আমাদের। বোঝাতে পারলাম? তোমরা কী করে আসো, দেখো এই কপারের সঙ্গে Cl অ্যাড হচ্ছে, তাহলে কপার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে।
কপার ক্লোরাইড উৎপন্ন হচ্ছে, CuCl2 উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন H2 আর এই ওতে কনভার্ট হয়ে যাচ্ছে। বোঝাতে পারলাম? বিক্রিয়া ব্যালেন্স করলে এখানে 2 আসবেই, কারণ এখানে হাইড্রোজেন দুটো আসতে হবে জলে, যেহেতু নেই সেহেতু এখানে 2 আমাকে আনতেই হবে। তবে 2H, এই Cl2 এর জন্যও 2, H এর জন্যও 2। দেখো H2 হয়ে গেছে, Cl2 হয়ে গেছে, এই দেখো H2 আর Cl2, ভালো করে বুঝবে। CuCl তো লিখছি না, CuCl2 লিখছি, সেরকম H2 তো লিখছি না, মানে H তো লিখছি না, H2 লিখছি। তাহলে এই 2 আসবে কোথা থেকে? তুমি যদি এইখানে যদি 2 না দাও তাহলে বিক্রিয়া ব্যালেন্স হবে না, ঠিক আছে। তো বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে 2 দিতে হয়। তো এইটা আমাদের কারেক্ট আনসার হবে। বোঝাতে পারলাম? অ্যাকচুয়ালি এটা ক্ষার আর এটা হচ্ছে অ্যাসিড, তো ক্ষার আর অ্যাসিডের মতোই কিন্তু এখানে বিহেভ হয়, ঠিক আছে। ক্ষার আর অ্যাসিডের মতো কিন্তু এটা বিহেভ হয়। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। তোমরা নাকি জানো না হয়তো, প্রশমন বিক্রিয়াগুলো নর্মালি কিন্তু ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়। এটা কিন্তু একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে, ডবল ডিসপ্লেসমেন্ট। এগুলো কিন্তু একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন হয়, অর্থাৎ দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া হয়। কেন? কারণ দেখো, ভালো করে বুঝবে, এই যে তোমাদের Cl, এই Cl কার ঘরে ছিল? হাইড্রোজেনের ঘরে ছিল। কোথায় চলে যাচ্ছে? কপারের ঘরে চলে যাচ্ছে, দেখো কপারের ঘরে চলে যাচ্ছে, ঠিক আছে, তাই না? Cl মাইনাস এখানে চলে গেল, আর H প্লাস অক্সিজেনের সঙ্গে অ্যাড হলো, তাহলে এই জায়গায় দেখো আয়নের বিনিময় ঘটলো। নেগেটিভ আয়ন Cu এর সাথে অ্যাড হলো, আর পজিটিভ আয়ন চলে গেল নেগেটিভ আয়নের সাথে, এই দেখো এখানে গিয়ে জল হয়ে বসে আছে, ঠিক আছে। এরকম একটা এক্সাম্পল তোমাদের ওখানে ছিল, সেটা হচ্ছে যে NaOH প্লাস HCl, তোমাদের NCERT-তে এটা গিভেন আছে। এখানে কি হয়? NaCl প্লাস H2O, ঠিক আছে। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, এটাও কিন্তু ধাতব হাইড্রক্সাইড। এটা অক্সাইড দিয়েছে, এটা ধাতব হাইড্রক্সাইড, কারণ OH আছে, ঠিক আছে। সো OH হচ্ছে নেগেটিভ, কার সঙ্গে অ্যাড হচ্ছে দেখো, OH অ্যাড হয়ে যাচ্ছে তোমাদের ওই H এর সাথে, OH H এর সাথে অ্যাড হচ্ছে, এটা পজিটিভ, হাইড্রোজেন তো পজিটিভ, OH তো নেগেটিভ, দেখো অ্যাড হচ্ছে। আর Na অ্যাড হচ্ছে Cl এর সাথে, এই যে Na, এটা কার সঙ্গে অ্যাড হচ্ছে? Cl এর সঙ্গে, Na প্লাস আর Cl মাইনাস। তাহলে দেখো তোমাদের এখানে আয়নের এক্সচেঞ্জ হচ্ছে, এটাও কিন্তু একটা ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে। চলো, খুবই কমন একটা বিক্রিয়া দিয়েছে তোমাদের, কিন্তু এটা কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3, ঠিক আছে, আগেরটাও তাই, টেকনিশিয়ান গ্রেড 3 2024-এর প্রশ্ন, ঠিক আছে। টেকনিশিয়ান গ্রেড 3 2024-এর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে 443 মানে 170 ডিগ্রি সেলসিয়াস, এই ডিগ্রি সেলসিয়াস বা এত ডিগ্রি হয় না কেলভিনে, এত কেলভিনে যদি তুমি ঘন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানলকে যদি উত্তপ্ত করো, ইথানল, তাহলে কি ঘটবে, ঠিক আছে। ইথানলের সংকেত কি? ইথাইল অ্যালকোহল, ইথানল মানে হচ্ছে ইথাইল অ্যালকোহল, CH3CH2OH হয়। যদি এক্সপ্যান্ডেড ফর্মুলা লেখো, CH3CH2OH হয়, ঠিক আছে। একে যদি তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে যদি তুমি বিক্রিয়া ঘটাও, তাহলে তোমাদের CH2CH2 উৎপন্ন হয়, CH2CH2 উৎপন্ন হয়, অর্থাৎ এটা তৈরি হয় তোমাদের ইথিন। কি তৈরি হচ্ছে? তোমাদের ইথিন, ঠিক আছে। ইথিন তোমাদের তৈরি হবে, মানে C2H4, অর্থাৎ ইথিন তৈরি হবে। এটা এক্সপ্যান্ডেড লিখেছি, আর এর সাথে কি উৎপন্ন হয়? তোমাদের জল উৎপন্ন হয়, ঠিক আছে। সো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? ইথিন উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আর এই বিক্রিয়াটাকে কি বলা হয় জানো? এই বিক্রিয়াটাকে বলা হয় ডিহাইড্রেশন। কি বলা হয়? ডিহাইড্রেশন বিক্রিয়া। তোমরা বলো স্যার ডিহাইড্রেশন কেন? কারণ দেখো এর মধ্যে থেকে যে জল আছে সেটা দেখো এখানে বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। জাস্ট এ মিনিট। সেই জন্য এই বিক্রিয়াটাকে কি বলি আমরা বলি ডিহাইড্রেশন বিক্রিয়া, ঠিক আছে। এখানে কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের মানে উপস্থিতি এটা করা হয়। চলো পরের প্রশ্ন, দুটো হাড়কে পরস্পর যুক্ত করে সেই সংযোজক কলার নাম কি? দেখো অ্যাডিপোজ টিস্যু তো অ্যান্সার নয়, আমরা জানি অ্যাডিপোজ টিস্যু কিন্তু অ্যান্সার নয় এখানে, ঠিক আছে। অ্যাডিপোজ টিস্যু তোমাদের এটা তো অ্যান্সার নয়, এটা তো নয়। টেন্ডন তোমাদের অ্যান্সার হতে পারে, বা কার্টিলেজ বা লিগামেন্ট, এই তিনটের মধ্যে অ্যান্সার হতে পারে। কার্টিলেজ মেনলি বোন এবং বোনের মধ্যে থাকে, এটা নো ডাউট, ঠিক আছে। কার্টিলেজ কিন্তু বোন আর বোনের মধ্যে থাকে, অর্থাৎ হাড় এবং হাড়ের মধ্যে থাকে, কিন্তু এটা শক অ্যাবজর্ভার হিসেবে কাজ করে, অর্থাৎ শককে অ্যাবজর্ভ করে নেওয়ার কাজ করে, ঠিক আছে, অ্যাবজর্ভ। তো এটা অ্যান্সার নয়, তাহলে টেন্ডন আর লিগামেন্ট পড়ে থাকলো। দেখো টেন্ডনের দন্তান্ন মানে এনটাকে তুমি এম এর মতো ভাবো, আর ডিটাকে
ডিটাকে তুমি ভাবো বি এর মতো, এম এ আসছে মাসল, বিতে আসছে বোন। তাহলে টেন্ডন কি করে? মাসেল আর বোনকে যুক্ত করে। এভাবে মনে রাখবে, কারণ অনেকের গোলা এটা, ওই জন্য একটা ট্রিক দিলাম। টেন্ডন কি করে? মাসেল আর বোনকে যুক্ত রাখে। এই যে এন আর ডি দিয়ে ট্রিক এটা। আমি এভাবে মনে রাখি নর্মালি, আর এখন পড়তে পড়তে মনে থেকে যায় তোমাদের করাতে করাতে, বাট প্রথম যখন ছোটো ছিলাম তখন এরকমভাবে আমার সায়েন্স টিচার আমাকে দেখিয়েছিলেন এইভাবে করা যেতে পারে। তো মাসেল আর বোনকে যুক্ত রাখে, অর্থাৎ পেশি আর হাড়কে। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? লিগামেন্টই আমাদের অ্যান্সার হবে। লিগামেন্ট কি করে? বোন এবং বোনকে যুক্ত রাখে। কাটলেজ অ্যান্সার নয় কিন্তু। দেখো এখানে চিত্রে দেখতে পাচ্ছ, এই হচ্ছে তোমাদের টেন্ডন। টেন্ডন কি করছে দেখো, খেয়াল করো টেন্ডন কি করছে। এটা হচ্ছে মাসল, দেখো এই মাসল দেখা রয়েছে। মাসল, এই যে সাদা পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমাদের টেন্ডন, এটা হচ্ছে তোমাদের হাড়। তাহলে মাসলের সঙ্গে হাড়কে যুক্ত রেখেছে কে? টেন্ডন। কার্টিলেজ হচ্ছে দুটো হাড়ের মাঝখানেও থাকে, কিন্তু শক অ্যাবজর্ব হিসেবে কাজ করে। এই হাড় চাপ দেবে আর এই হাড় চাপ দেবে, দুটোর যে চাপের যে অ্যাবজর্ব হবে, শক মানে যে ঘর্ষণটাকে অ্যাবজর্ব করবে কে? কার্টিলেজ করবে। ঠিক আছে, আচ্ছা লিগামেন্ট খেয়াল করো, এই বোনের সঙ্গে এই বোন, এই হাড়ের সঙ্গে হাড়কে যুক্ত করেছে কে? লিগামেন্ট। ঠিক আছে, কারেক্ট আনসার এখানে কী হবে? লিগামেন্ট হবে। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি অসামঞ্জস্য মিশ্রণের সর্বোত্তম উদাহরণ? হেটেরোজেনাস মিক্সচার। দেখো হেটেরোজেনাস মিক্সচার হচ্ছে নর্মালি কোলয়েড, ঠিক আছে, আর সাসপেনশনকে বলা হয়। অর্থাৎ কোলয়েড তো কোলয়েডই হয়, ওর বাংলাও তো ওখানে তুমি পাবে না। সাসপেনশন ইংরেজি হয়তো ওখানে, মানে বাংলা তো ওখানে প্রলম্বন লেখা আছে। ঠিক আছে, তো কোলয়েড এবং সাসপেনশন এই দুটোকেই বলা হয়। এখানে অ্যান্সার কোনটা দেখো, সুগার ইন ওয়াটার, এটাকে দ্রবণ বলি আমরা। ট্রু সলিউশনের এক্সাম্পল হচ্ছে এটা, প্রকৃত দ্রবণ। মিক্সচার অফ আয়রন ক্লোরাইড অ্যান্ড আয়রন ফিলিংস। ঠিক আছে, জলে লবণ, জলে লবণকে আমরা দ্রবণ বলি। ঠিক আছে, কপার সালফেট সলিউশনকে আমরা নর্মালি দ্রবণই বলি। তাহলে অ্যান্সার কোনটা হবে? এইটা। মিক্সচার অফ আয়রন ক্লোরাইড অ্যান্ড আয়রন ফিলিংস, এটা মিশ্রিতই হয় না, সবচেয়ে বড় কথা। তো এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট পরেরটা চলো। বলেছে এম ভরের একটি বস্তু ভি বেগে চললে ভরবেগ পি কত হবে? তো ভরবেগ ইকুয়াল টু আমরা জানি যে ভর ইন্টু বেগ হয়। ঠিক আছে, তো ভর ইন্টু বেগ যেখানে আছে সেটাই অ্যান্সার, এই যে সি। পি ইকুয়াল টু এম ইন্টু ভি। এটা কি? এটা তোমাদের বাংলায় ডবল করে, এটা হচ্ছে বাংলায়, কিন্তু এর তো আর বাংলা হয় না, পি এর বাংলা তো পিই হবে, সেই জন্য বাই ডিফল্ট ওটা ওইভাবে নিয়ে নিয়েছে। অ্যান্সার তোমাদের এইটা হবে। প্লাস্টার অফ প্যারিসে কত জল অণু থাকে? আমরা জানি প্লাস্টার অফ প্যারিসকে আমরা বলি হেমিহাইড্রেট। কি বলি আমরা? হেমিহাইড্রেট। কপার সালফেটকে নাও, CuSO4 2H2O, কমা দিয়ে লিখি 2H2O। একে যদি তুমি উত্তপ্ত করো 100 ডিগ্রি টেম্পারেচারে, ঠিক আছে, কত? 100 ডিগ্রি টেম্পারেচারে, তাহলে কি ঘটবে তোমার? কপার সালফেট থেকে, সরি কপার সালফেট কেন বলছি, ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট তো থাকবে, যাকে জিপসাম বলি। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, কিন্তু তোমাদের কি হবে? 1.5 অণু জল এখান থেকে বেরিয়ে যাবে। 1.5 অণু জল যদি বেরিয়ে থাকে, তাহলে কত অণু জল এখানে থাকবে? 1/2 অণু জল এখানে পড়ে থাকবে। এই জন্য এখানে একে বলা হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। ঠিক আছে, কি বলা হয়? ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। দেখে অ্যান্সার বলে দিয়ে চলে যাওয়া যায়, তাতে সুবিধা হয়, কিন্তু আমি একটু তোমাদের এক্সপ্লেন করে দিই। তার অ্যান্সার কী হবে? 1/2 মলিকিউল অফ ওয়াটার। দিস উইল দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো এটাও কিন্তু তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3 2024-এর প্রশ্ন। পরাগকণা থেকে নির্গত যে নলটি ডিম্বাশয়ে পৌঁছায় তা কোন অংশের মধ্যে দিয়ে অতিক্রম করে? আমরা জানি এটা দিয়ে কয়েকদিন ধরেই প্রশ্ন আসছে। এই পার্টটা, এই যে পার্টটা, এই পার্টটাকে আমরা কি বলি? গর্ভমুণ্ড বলি, মানে স্টিগমা। কি বলি আমরা? স্টিগমা। কি বলি আমরা? এই পার্টটাকে আমরা বলি স্টিগমা। আর এই যে পার্টটা আছে, এই পার্টটাকে আমরা কি বলি? গর্ভদণ্ড। কি বলি আমরা? গর্ভদণ্ড। বাংলায় গর্ভদণ্ড, ইংলিশে কে বলা হয়? স্টাইল। ঠিক আছে, এই স্টাইলের মধ্য দিয়েই যেই পরাগ এখানে পড়ে, ঠিক আছে, যেই মাত্র ধরো পরাগ এখানে কি হলো? পরাগ এখানে পতিত হলো, এই জায়গায় কি হলো? পরাগ এখানে পতিত হলো। এই পরাগ পতিত হয়ে কী হয়? এর মধ্যে দিয়ে একটা নালী তৈরি করে। তাই এই নালীটা কার মধ্যে দিয়ে যায়? গর্ভদণ্ডের মধ্যে দিয়ে যায়। অ্যান্সার হবে তোমাদের স্টাইল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
এর পরীক্ষার সময় গর্ভনন্দ না দিয়ে যদি স্টাইল দেয় অনেকের মাথা গুলিয়ে যায়, এটা কিন্তু অলরেডি দিয়েছে তোমাদের। যদি টেকনিশিয়ানে দেখো, টেকনিশিয়ান ঠিক এইভাবেই প্রশ্ন তোমাদের ছিল। ঠিক আছে, চলো পরেরটা। ভেরি গুড কোশ্চেন্স। হোয়াট ইজ এসআই ইউনিট অফ প্রেশার? এসআই ইউনিট অফ প্রেশার কি? দেখো এখানে কিন্তু তোমাদের আমরা জানি চাপ বা প্রেশার, ঠিক আছে, প্রেশার সেটা ইকুয়াল টু আমরা কি জানি? আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার হয়। এনসিইআরটিতে তোমাদের এভাবেই দেওয়া আছে, এবং টেকনিশিয়ানে যে প্রশ্নটা পড়েছিল তাতে এইভাবেই প্রশ্নটা এসেছিল। বাট আমি তোমাদের প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, কিছু নয় আর। দেখো নিউটন ইকুয়াল টু কী লেখা যায়? নিউটন মানে হচ্ছে বল। বল ইকুয়াল টু কি লেখা যায়? ভর ইন্টু ত্বরণ। বল ইকুয়াল টু কী লেখা যায়? মাস ইন্টু অ্যাক্সলারেশন। ইয়েস অর নো বলো। মাস ইন্টু অ্যাক্সলারেশন। ভরকে কতটা ত্বরণ দিতে পারছো তাকে তো আমরা বল বলি। ঠিক আছে, তাহলে ওপরে লেখো ভর ইন্টু ত্বরণ, নিচে লেখো তুমি মিটার স্কোয়ার। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে? মাস ইন্টু অ্যাক্সলারেশন, ঠিক আছে, এটা থাকলো। আর তার সঙ্গে কী হবে? মিটার স্কোয়ার। মিটার স্কোয়ার কেন? কারণ এরিয়া হয় তাই। ঠিক আছে, মিটার স্কোয়ার। এবার মিটার স্কোয়ারটা নিচে যাবে, ওপরে গেলে -2 হয়ে যাবে। তো কোথায় দেখো আছে, দেখো অ্যান্সার। আচ্ছা, কোটাই তো মিলছে না, তো একটাকে করে নাও। ঠিক আছে, এইটাকে করে নাও, বি অপশান। না, এখানে তো যোগ আছে, সরি, যোগ তো হবে না, এখানে গুণ দিতে হবে। তাহলে তো গুণ করে নাও, মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইন্টু মিটার স্কোয়ার। এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, একটু দেখে নিও তোমরা। এআইকে দিয়েছিলাম করতে, এরম করে দিয়েছে। ঠিক আছে, চলো পরেরটা। বলছে রিজেনারেশন সম্পর্কে ভুল বক্তব্যটি চিহ্নিত করো। ঠিক আছে, রিজেনারেশন কাদের হয়? আমরা জানি হাইড্রা, প্ল্যানেরিয়া এরা রিজেনারেশন করে। অ্যামিবার রিজেনারেশন হয় না, হাইড্রা এবং প্ল্যানেরিয়া রিজেনারেশন করে। নেক্সট হচ্ছে স্পেশালাইজ সেল আর রেসপন্সিবল। আচ্ছা, এখানে বলেছে ভুল বক্তব্য কোনটা চিহ্নিত করো। সো বুঝতেই পারছো ভুল বক্তব্য আমাদের প্রথমটাই হবে, কারণ অ্যামিবার তো রিজেনারেশন করে না, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার রিজেনারেশন সম্পর্কে কোনটা সত্য? যদি তোমাদের বি সি ডি, বোথ সি অ্যান্ড ডি এরকম থাকতো, তাহলে অ্যান্সার কোনটা হতো? বি সি আর ডি হতো। কেন? কারণ হাইড্রার প্ল্যানেরিয়া আমাদের রিজেনারেশন করে। স্পেশালাইজ সেল আর রেসপন্সিবল ফর রিজেনারেশন, ইয়েস ডেফিনেটলি। রিজেনারেশন বলতে কী বোঝায়? যেটা যদি একটা প্ল্যানেরিয়া, ধরো এখানে তোমাদের আছে হচ্ছে প্ল্যানেরিয়া, এ হচ্ছে তোমাদের প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া তুমি এখান থেকে কাটলে, এখান থেকে কাটলে, অর্থাৎ তুমি এরকম করে রেখে দিলে প্ল্যানেরিয়াকে। ঠিক আছে, তো তুমি দেখবে এই প্রত্যেকটা অর্গ্যান আলাদা আলাদা প্ল্যানেরিয়া তৈরি করছে। এও বড় হয়ে প্ল্যানেরিয়ায় পরিণত হবে, এই ব্যাটাও বড় হয়ে তোমাদের প্ল্যানেরিয়াতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আর এও বড় হয়ে, লেসটাও বড় হয়ে তোমাদের প্ল্যানেরিয়াতে কনভার্ট হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম আমি? তো তিনটে প্ল্যানেরিয়া তৈরি, আমরা রক্তবীজের ফ্যামিলি বেশি ঘাটি। ঠিক আছে, রক্তের একটা রক্তের বিন্দু পড়লে হাজার রক্তবীজ উৎপন্ন হয়, সেরকম। তো দিস স্পেশালিস্ট সেলস মাল্টিপ্লাই র্যাপিডলি অ্যান্ড প্রডিউস এ লার্জ নাম্বার, এটাও কারেক্ট। তো অ্যান্সার তোমাদের কী হবে? এখানে বি সি আর ডি বোথ কারেক্ট। অ্যান্সার আমাদের এ হবে, কারণ কোনটা ভুল সেটা চিহ্নিত করতে বলেছে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটাও তোমাদের টেকনিশিয়ান গ্রেড 3 2024-এরই প্রশ্ন তুলে দিয়েছি আমি। রিজোপাসের স্পোরগুলো যে থলির মতো গঠন তৈরি করে তাকে কী বলে? এটা তোমাদের এনসিইআরটি ক্লাস তোমাদের 9-এ আছে অলরেডি, সরি ক্লাস 10-এ আছে, কারণ এটা তোমাদের জননের ওপর নির্ভর করছে। জননের যে চ্যাপ্টার তাতে আছে রিপ্রোডাকশন। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ থলে, এই থলেটাকে বলা হয় স্পোরাঞ্জিয়াম বা স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়াম হচ্ছে সিঙ্গুলার ফর্ম, স্পোরাঞ্জিয়া হচ্ছে প্লুরাল। যেমন ম্যান, মেন, ওম্যান, ওমেন, সেই রকম সিঙ্গুলার প্লুরাল। তো অ্যান্সার হবে তোমাদের এইটা। তো স্পোরগুলো যে থলের মধ্যে থাকে তাকে আমরা বলি স্পোরাঞ্জিয়া। বোঝাতে পারলাম? ওকে, 2 নম্বরটা হচ্ছে স্পোর, এর থেকেই স্পোর তৈরি হচ্ছে, এই যে। আর এই যে তোমাদের দেখতে পাচ্ছ 3 নম্বর, এটাকে বলা হয় স্টোলেন। আর রিজোডাস কাকে বলা হয়? রিজয়েড কাকে বলা হয়? এইটা, এই যে মূলের মতো দেখতে পার্ট, এটাকে বলা হয় রাইজয়েড বা রিজয়েড। ঠিক আছে, একে বলা হয় রাইজোপাস। ওকে, চলো, এরা কিসের মাধ্যমে বংশবিস্তার করে? স্পোর ফরমেশনের মাধ্যমে। স্পোর ফরমেশন। ঠিক আছে, ওকে। পরের প্রশ্ন, আলোক সংশ্লেষের, সরি বলছে কোন বক্তব্যটি ভুল? আচ্ছা, বার করতে বলেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ রং। চলো বার করো। আলোক সংশ্লেষের দ্রবণীয় উপাদানের পরিবহনকে ট্রান্সলোকেশন বলে। তো এটা তো সঠিক। ঠিক আছে, আলোক সংশ্লেষের দ্রবণীয় উপাদানের পরিবহনকে ট্রান্সলোকেশন বলে। মনে রাখবে
যেমন যে সমস্ত খাদ্য উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, মেনলি গ্লুকোজ, তাই তো? মেনলি কি গ্লুকোজ উৎপন্ন হয়, ঠিক আছে? খাদ্য মানে কি এখানে গ্লুকোজ, এই গ্লুকোজ কিন্তু জলে দ্রবীভূত হয়, ওকে? এবং এটার যে ট্রান্সপিরেশন মানে এটার যে পরিবহন, এর পরিবহনকে বলা হয় ট্রান্সলোকেশন। কি বলা হয়? ট্রান্সলোকেশন, ঠিক আছে? এর পরিবহনকে বলা হয় কি ট্রান্সলোকেশন। এবং এটা মেনলি কার মাধ্যমে হয়? ফ্লোয়েমের মাধ্যমে হয়, ফ্লোয়েমের মাধ্যমে হয়, ঠিক আছে? গেল। এবং এটা কিন্তু দ্রবীভূত, পয়েন্ট টু বি নোটেড, এইটা খুব ইম্পর্টেন্ট, দ্রবীভূত। আচ্ছা, তো এটা তো কারেক্ট হলো। রন্ধ্রের মাধ্যমে জলের বাষ্পীভবনকে শ্বাসক্রিয়া বলে না, ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন বলে। ট্রান্সপিরেশন বা বাষ্পমোচন বলে, ঠিক আছে? নেক্সট হচ্ছে বলছে যে সূর্যালোকের অনুপস্থিতিতে আলোক সংশ্লেষ ঘটে না, সূর্যালোকের উপস্থিতিতে ঘটে। ইন প্রেজেন্স অফ সানলাইট, সবাই জানি আমরা। এখানে 2 আর 3 ভুল, তো অনলি 2 and 3 ইনকারেক্ট, ঠিক আছে? তো অ্যান্সার কী হবে তোমাদের? সি অপশান কারেক্ট হবে। ভুল বলতে চেয়েছে তো ভুল তো ওটাই, ঠিক আছে? আর যদি এখানে অদ্রবণীয় লেখা থাকতো, আচ্ছা আমি আর চেঞ্জ করছি না, তাহলে কিন্তু এই 3টেই রং হয়ে যেত, সেটাও দেখো অপশানে ছিল, ঠিক আছে? চলো, টেকনিশিয়ান পরীক্ষা আসছে, তার জন্য যারা পেড নিতে চাইছো আমি তাদের বলবো যে তোমাদের যাদের অলরেডি নেওয়া আছে তাদের অন্য কোনো কোর্স নেওয়ার দরকার নেই। আমি ওই কোর্সে 40টা করে মক টেস্টে অ্যাড করব। যারা 69 রুপিসের অলরেডি মক টেস্ট কেনা হয়েছে তারাও তোমরা মনক্ষুণ্ণ হয়েও না, তোমাদের জন্য ওই কোর্সেই তোমাদের 40 করে মক টেস্ট অ্যাড হবে, কারণ 40টা কোশ্চেন্স নিয়েই তোমাদের মক টেস্ট আসবে, কারণ ইয়েতে টেকনিশিয়ানে 40টা করে কোশ্চেন্স থাকে, ঠিক আছে? তো কী বলছে দেখো, এ বডি স্টার্টিং ফ্রম রেস্ট falls from a building and reaches the ground in 2 seconds. What will be its velocity when it reach the ground? তার ভেলোসিটি কত হবে? দেখো যখনই এ ভূমি টাচ করবে তখন এর ভেলোসিটি 0 হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ভূমি টাচ করার ঠিক আগের মুহূর্তে এর ভেলোসিটি সর্বোচ্চ হবে, ঠিক আছে? ভূমি টাচ করার ঠিক আগের মুহূর্তে। তো এখানে ভেলোসিটি বার করতে বলেছে, কী কী দেওয়া আছে আগে দেখো। স্টার্টিং ফ্রম রেস্ট, তার মানে ইউ এর ভ্যালু আমাদের এখানে 0, ভি আমাদের এখানে বার করতে বলেছে, ঠিক আছে? আর টাইম দেওয়া আছে আমাদের 2 সেকেন্ড, ঠিক আছে? তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারতাম যদি আমাদের এস গিভেন থাকতো, যদি আমাদের কি গিভেন থাকতো? এস গিভেন থাকতো। বোঝাতে পারছি না কি বোঝাতে পারছি না বলো? যদি আমাদের এস গিভেন থাকতো, ঠিক আছে? আমরা আরেকটা ফর্মুলা ইউজ করতে পারতাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও আমরা ইউজ করতে পারতাম যদি আমাদের এস গিভেন থাকতো। বোঝাতে পারছি আমি? তাহলে একটাই আমাদের পড়ে থাকে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ছাড়া আর কি পড়ে থাকে না। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটাই আমাদের ফর্মুলা হবে। এবার দেখো আমরা যখন ভার্টিক্যালি ভি ব্যবহার করি তখন আমরা এই এটাকে জি ধরে নিই, তো ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, ঠিক আছে? ইউ প্লাস জিটি, এটাই আমাদের ফর্মুলা হবে। এবার দেখো এখানে নিচের দিকে পড়ছে, তার মানে জি আমরা পজিটিভই নেব, কারণ জিও নিচের দিকেই কাজ করে, তো এখানে সব পজিটিভ হবে। তো ভি ইকুয়াল টু ইউ তো আমাদের 0, তো জি এর ভ্যালু কত হবে? 10, টি এর ভ্যালু কত হবে? 2, তো ভি এর মান কী হবে? 20 মিটার পার সেকেন্ড। এটাকে পার সেকেন্ডকে -1 বলে লেখা যায়। ডাইরেক্ট তোমাদের দেখাতে পারতাম, জাস্ট তোমাদের অ্যানালাইসিস করে দিলাম যে অনেকে বুঝতেই পারে না এই 3টের মধ্যে কোনটা ব্যবহার করবো। আচ্ছা এখানে এই 3টেই ফর্মুলা কেন? আমরা সবাই জানি এই 3টে ফর্মুলা তখনই অ্যাপ্লাই করা যায় যখন ত্বরণ সম হয়, সমবেগ যদি থাকে বা সমত্বরণ যদি হয়, ইউনিফর্ম অ্যাক্সলারেশন হয়, তখনই কিন্তু আমরা এই 3টে ফর্মুলা ব্যবহার করতে পারি। এই 3টে ফর্মুলা কিন্তু নন ইউনিফর্ম অ্যাক্সলারেশনের জন্য ব্যবহার করা হয় না, সমত্বরণ হলে তবেই ব্যবহার করা যায়, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট অর আর কারেক্ট রিলেটেড টু দ্য অ্যাড্রিনালিন হরমোন? অ্যাড্রিনালিন হরমোনের প্রভাবে কী কী হয়? দেখো হার্টবিট বাড়ে,
হার্টবিট ডেফিনেটলি বাড়ে, BEAT, ঠিক আছে। তারপর ব্রিদিং রেট বাড়ে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস হার বাড়ে, অবশ্যই বাড়ে। ব্লাড প্রেশার ডিক্রিজ হয় না, ব্লাড প্রেশার কী হয়, ইনক্রিজ হয়, ঠিক আছে। রক্তচাপ কী হবে, বাড়বে। তো কারেক্ট আনসার কী হবে আমাদের এখানে বলেছে কারেক্ট কোনটা, তো দুটোই কারেক্ট, এই দুটো কারেক্ট। তাহলে কী হবে, 1 and 2 কারেক্ট। কোথায় আছে 1 and 2, এই যে, ঠিক আছে। চলো, দ্য ভ্যালু অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্টের যে ভ্যালু হয় সেটা তোমাদের কত বার করতে বলেছে। চলো নিজেরা করো এটা। অ্যান্সার কোনটা হবে, সি অপশান কারেক্ট হবে। 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, দিস অপশান উইল বি দ্য কারেক্ট। ঠিক আছে, দেখো কতগুলো অপশান দিয়ে যায়, তোমাদের গুলিয়ে যায়, বাট এটা আমাদের কারেক্ট অপশান হবে। ঠিক আছে, এটা মুখস্থ রেখো, পড়ো। চলো পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোনটি রক্তের কাজ নয়। দেখো স্টার্চ সংশ্লেষ করা কিন্তু রক্তের কাজ নয়, প্রথম অপশানই কারেক্ট হবে। ওয়েস্ট মেটেরিয়াল যেটা কিনা কোষে হয়, ধরো কোষের মধ্যে কোনো ওয়েস্ট মেটেরিয়াল আছে, সেটাকে আমরা কোথায় নিয়ে আসি, সেটাকে আমরা এমন জায়গায় নিয়ে আসি যেখান থেকে ও বেরিয়ে যেতে পারে, সেটা হচ্ছে কোথায়, কিডনি। ঠিক আছে, কিডনিতে নিয়ে আসা হয় ওয়েস্ট মেটেরিয়াল। এটা কে করে, রক্ত করে, রক্ত ছাড়াও লসিকাও করে, বাট রক্তও করে। ঠিক আছে, মেনলি রক্ত, ব্লাড অ্যান্ড তোমাদের লসিকা, এই দুটোই করে। ঠিক আছে, তো এটা তো হবে অ্যান্সার। ট্রান্সপোর্ট হরমোনকে ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, ডেফিনেটলি হরমোনকে ট্রান্সপোর্ট করে। নেক্সট হচ্ছে তোমাদের ট্রান্সপোর্ট গ্যাস ট্রান্সপোর্ট কিন্তু করে না। ঠিক আছে, সরি, গ্যাস ট্রান্সপোর্ট করে না করে। যেমন কি CO2 তোমাদের নর্মালি প্লাজমা দিয়ে, ঠিক আছে, প্লাজমা দিয়ে পরিবাহিত হয়, এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট প্রোডাক্ট, বর্জ্য পদার্থ। আর O2 তোমাদের হিমোগ্লোবিন দ্বারা, ঠিক আছে, হিমোগ্লোবিন দ্বারা কী হয়, পরিবাহিত হয়। তো এই দুটো তো তোমাদের পরিবাহিত হলো, দেখতেই পাচ্ছ। তো এটাও হবে, এটাও হবে, কিন্তু অ্যান্সার এখানে কী হবে, এইটা স্টার্চ সিনথেসিস কিন্তু রক্তের কাজ নয়। চলো, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক দিয়ে কোন ঘটনাকে ব্যাখ্যা করা যায় না, মানে জি দিয়ে কোনটাকে ব্যাখ্যা করা যায় না। দেখো নর্মালি আমরা দেখেছি যে জি কোনটায় ব্যবহার হয়, হুইচ অফ দ্য ফলোইং ফিনোমেনা ক্যান নট বি এক্সপ্লেন ইউজিং দ্য ইউনিভার্সাল ল অফ, সার্বজনীন ধ্রুবক দিয়ে না, সার্বজনীন মহাকর্ষ সূত্র দিয়ে। আচ্ছা, তাই জন্য আমি একটু থামলাম যে জি এর মান দিয়ে কি করে। চলো, আমার পড়তে ভুল হয়েছিল, সার্বজনীন মহাকর্ষ সূত্র দিয়ে, ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন দিয়ে। ঠিক আছে, কোনটা ব্যাখ্যা করা যায় না। তো জোয়ার ভাটা, ফায়ারিং অফ গান, মোশন অফ দ্য মুন অ্যারাউন্ড দ্য আর্থ অ্যান্ড মোশন অফ দ্য প্ল্যানেট। তো আমরা জানি যে ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন দিয়ে তো এই দুটোকে ব্যাখ্যা করাই যায়। ঠিক আছে, এটা দিয়েও এটাকেও ব্যাখ্যা করা যায়। কেন, কারণ দুটো বস্তু, চাঁদ যখন আকর্ষণ করছে পৃথিবীকে, তখন আমরা দেখতে পাই যে পৃথিবীর জলতল উপর দিকে ফেঁপে ওঠে, এবং সেটা কেন হয়, চাঁদের আকর্ষণের কারণেই হয়। ঠিক আছে, তো এটাকে তো ব্যাখ্যা করা যায়, টাইডাল এফেক্টকেও ব্যাখ্যা করা যায়, জোয়ার ভাটাকে ব্যাখ্যা করা যায়। ফায়ারিং অফ গানকে ব্যাখ্যা করা যায় না, এটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, ভরবেগের নিত্যতা সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়, কাকে, ফায়ারিং অফ গানকে, সূত্র। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, বি। চলো পরের প্রশ্ন, এম ভরের একটি বস্তুকে মহাকর্ষের বিরুদ্ধে এইচ উচ্চতায় তুললে তার পোটেনশিয়াল এনার্জি কী হবে। এখানে বিভব শক্তি বলেছে। ঠিক আছে, তো যাই হোক, তো পোটেনশিয়াল এনার্জি তোমাদের কী হবে, পোটেনশিয়াল এনার্জি শব্দের অর্থ হচ্ছে এখানে কার্য কী হবে, কার্য মানেই শক্তি, সেটা কী হবে তোমাদের। তো পোটেনশিয়াল শক্তি মানে বিভব শক্তি, মানে এখানে বেসিক্যালি পোটেনশিয়াল শক্তির বাংলা হয় তোমাদের স্থিতিশক্তি। ঠিক আছে, পি বলে যেটাকে আমরা শর্টে ডিনোট করি, বাংলার উদ্ভট নিয়েছে। যাই হোক, অ্যান্সার তোমাদের হবে এম ইন্টু জি ইন্টু হাইট। ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সলারেশন ইন্টু এইচ। ঠিক আছে, এটা তোমাদের অ্যান্সার হবে তোমাদের। তো কোথায় আছে দেখো, ইনক্রিজ বাই অ্যান অ্যামাউন্ট অফ mgh। চলো, কোনটা অ্যাম্ফোটেরিক প্রকৃতির হয়,
সোডিয়াম পারঅক্সাইড না, কপার অক্সাইড ক্ষারীয় হয়, ক্যালসিয়াম অক্সাইড সেটাও ক্ষারীয় হয়, অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে তোমাদের কেমন হয়, এটা কিন্তু তোমাদের অ্যাম্ফোটেরিক অক্সাইড হয়। কেন? কারণ দেখো এটা যখন অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এটা যখন অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, যেমন একটা অ্যাসিডকে নিয়ে নাও, HCl-কে নিয়ে নাও, HCl, ঠিক আছে, HCl, তো কী করে এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড তৈরি করে, AlCl3 তৈরি করবে এবং তার সঙ্গে তোমাদের 3 অণু জলও এখানে উৎপন্ন করবে। ঠিক আছে, যদি এটা বিক্রিয়া ব্যালেন্স না, তাহলে এই জায়গায় আমাকে 6 দিতে হবে, তবে বিক্রিয়া ব্যালেন্স হবে। এবার এখানে কি হলো, এ ক্ষার হিসেবে কাজ করলো আর এটা তো অ্যাসিডই আছে। ঠিক আছে, ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করলো, দেখো লবণ আর জল উৎপন্ন হয়েছে। এখানে কি করছে, ক্ষার হিসেবে কাজ করছে, কিন্তু এই ব্যাটা অ্যাসিড হিসাবেও কাজ করে। কি করে? দেখো Al2O3 এটার সঙ্গে তুমি যখন NaOH এর বিক্রিয়া ঘটাবে না, NaOH তো ক্ষার, এ তখন কাজ করছে অ্যাসিডের মতো, এটা তো ক্ষার। তখন কি হবে, সোডিয়াম অ্যালুমিনেট উৎপন্ন হবে, NaAlO2 উৎপন্ন হয়। এটা হচ্ছে সোডিয়াম, যেহেতু সোডিয়াম আছে Na, ঠিক আছে, অ্যালুমিনেট উৎপন্ন হয়। ঠিক আছে, সোডিয়াম অ্যালুমিনেট, আর তার সঙ্গে কি উৎপন্ন হয়, তোমাদের জল। তাহলে দেখো অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর জল উৎপন্ন হলো, তাও হলো, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া লবণ আর জল উৎপন্ন হলো, এখানেও তাই হলো। তার মানে এ ব্যাটা একবার ক্ষার একবার অ্যাসিড দুইভাবেও কিন্তু কী করতে পারে, কার্য করতে পারে। এই জন্য একে উভধর্মী অক্সাইড বলা হয়। অ্যাম্ফোটেরিক শব্দের অর্থ হচ্ছে উভধর্মী। ধাতব অক্সাইডগুলো নর্মালি ক্ষারীয় হয়। কি বললাম, ধাতব অক্সাইডগুলো নর্মালি ক্ষারীয় হয়, কিন্তু কিছু অক্সাইড আছে যারা কিনা উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। এরকম আরেকটা এক্সাম্পল হচ্ছে জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডও কিন্তু উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছে 2 নিউটন বল প্রয়োগ করে M1 ভরের বস্তু, এটা বাংলায়, আচ্ছা তোমরা ইংলিশটাকেই দেখো। দেখো এখানে বল দেওয়া আছে তোমাদের 2 নিউটন। বল ইকুয়ালটা আমরা কি জানি, ভর ইন্টু ত্বরণ জানি। এবার ভর এখানে দুই টাইপের দিয়েছে, একটা হচ্ছে M1, একটা হচ্ছে M2। তো M1টাকে বার করি আমরা। ত্বরণ এখানে কত বলেছে, প্রথমে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কারণ ইংলিশেও 8 বাংলাতেও 8ই লেখা আছে, দেখতে পাচ্ছ, এখানেও 8ই লেখা আছে, এখানেও 8ই লেখা আছে। তোমরা বলো স্যার না স্যার এটা বাংলায় লেখা আছে, তো তোমরা 8 ধরেই করো, ইংলিশটাই রাইট ধরো। এইটা এখানে কাটাকুটি করলে আমরা কি জানি, 2 বাই মাস ইকুয়াল টু আমাদের কী হবে, M1 ইকুয়াল টু কী হবে, 1/4 হবে কাটাকুটি করলে। 2/8 মানে 1/4, এত কেজি। ঠিক আছে, আর তোমাদের আবার একটা বল তোমাদের বার করতে, বল 2 নিউটন বলই তোমাদের প্রয়োগ করতে বলেছে। এবারে ভর হয়ে গেছে আলাদা, আর ত্বরণ হয়ে গেছে 15 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখান থেকে M2-র মান আমরা কি পাচ্ছি, 2/15 পাচ্ছি। তোমাকে বলেছে এই দুটো ভর যদি একসঙ্গে করা তাহলে কত হবে, তো 1-এর 4 আর 2-এর 15কে যোগ করে দিতে হবে বেসিক্যালি। তো 4 কত হয়, 60। ঠিক আছে, এটা 15, 4 2 8, এটা তোমাদের হবে হচ্ছে 23/60। এত কেজি উইল বি দ্য কারেক্ট আনসার। ইজি কোশ্চেন্স, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, লাস্ট অপশন। ওকে, বল দিয়ে তুমিকে ভর বার করে দুটোকে যোগ করতে বলেছে, আর কিছু না। চলো পরের প্রশ্ন। হোয়াট উইল হ্যাপেন ওয়েন আ প্লান্ট সেল ইজ প্লেসড ইন আ হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশন কাকে বলা হয় সেটাকে তোমাকে বুঝতে হবে। দেখো এই যে হাইপোটনিক বলেছে না, এর বাংলা হচ্ছে লঘু স্মারক। বাংলা কি, বাংলা হচ্ছে লঘু স্মারক। তো লঘু স্মারক দ্রবণ কাকে বলা হয়, ধরো একটা পাত্র আছে, সেই পাত্রে কিছু জল আছে, ধরো এই পাত্রের মধ্যে তুমি একটা কোষকে ধরো রেখে দিয়েছো, তো তুমি দেখলে যে জল বাইরের দ্রবণ থেকে কোষে প্রবেশ করছে। কি দেখলে তুমি, জল বাইরের দ্রবণ থেকে, পয়েন্ট টু বি নোটেড, বাইরের দ্রবণ থেকে কি হচ্ছে, কোষে প্রবেশ করছে জল। ঠিক আছে, অর্থাৎ কোষটা ফুলে যাচ্ছে। তো মনে রাখবে লঘু স্মারক দ্রবণে রাখলে কোষে জল প্রবেশ করবে এবং কোষ ফুলে যাবে। কেন এটা হয়, কারণ দেখো এই বাইরের দ্রবণে জলের ঘনত্ব বেশি, ঠিক আছে, জলের ঘনত্ব বেশি, তার মানে কি, তার মানে দ্রাবকের ঘনত্ব বেশি, তার মানে দ্রাবের ঘনত্ব কম। দ্রাবের ঘনত্ব কাকে বলা হয়, দ্রাবক কাকে বলা হয়, ধরো
1 গ্লাস তুমি চিনির জল নিয়েছো, জল হচ্ছে দ্রাবক, চিনি হচ্ছে জল, মানে চিনি হচ্ছে দ্রাবক, জল হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে তোমাদের দ্রাবক। তার মানে জলের ঘনত্ব বেশি মানে কি, জলে যেটা দ্রবীভূত করেছো তার ঘনত্ব কি হবে, কম হবে। এই কারণেই এই কম কোনটা, দ্রাবও কম, এই জন্য একে লঘু স্মারক বলা হয়, এটাকে কি বলা হয়, লঘু স্মারক বলা হয়। ঠিক আছে, তো জলের ঘনত্ব বেশি, তো বাইরে থেকে জল কোষের ভেতরে প্রবেশ করবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে তোমাদের জল প্রবেশ করে এবং কোষটা স্ফীত হয়ে যায়। এর ঠিক উল্টো আরেকটা আছে, যেখানে আমরা দেখি যে একটা তুমি পাত্র নিয়েছো ধরো, ঠিক আছে, এটা ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে জল আছে এবং তুমি এখানেও একটা কোষকে রেখে দিয়েছো, এখানেও কি করেছো, একটা কোষকে রেখে দিয়েছো। এবার কি হচ্ছে, কোষ থেকে জল বাইরে যাচ্ছে, কেন, কারণ এখানে কি হচ্ছে, জলের ঘনত্ব কম, জলের ঘনত্ব কি কম, তার মানে কার ঘনত্ব বেশি, দ্রাবের ঘনত্ব বেশি, দ্রাবের ঘনত্ব বেশি। এটাকে আমরা বলি অতিসারক দ্রবণ বা হাইপারটনিক। ঠিক আছে, অতিসারক দ্রবণ বা হাইপারটনিক। আর এই ব্যাপারগুলো অভিস্রাবণ প্রক্রিয়ায় হয়। কোন প্রক্রিয়ায় হয়, অভিস্রাবণ, এটা মনে রাখবে। ঠিক আছে, তো অ্যান্সার এখানে এইটা হবে। চলো পরের প্রশ্ন, এটা তোমাদের দেয়া হয়েছে ইমপ্রুভমেন্ট অফ ফুড রিসোর্সেস থেকে, অর্থাৎ খাদ্যের উন্নতি সাধন। গোবর জৈব সার সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক। দেখো, জৈব সার যখনই তুমি ব্যবহার করবে না, তখন যেটা হবে যে মাটির গঠন এবং জল ধারণ ক্ষমতা বেড়ে যায়, দি ইমপ্রুভমেন্ট ইন সয়েল টেক্সচার এবং ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, কারণ এই জৈব পদার্থগুলো জল ধরে রাখতে সাহায্য করে। তো কারেক্ট আনসার বি দিস। দেখো, সার ফলন অবশ্যই বাড়বে, কিন্তু তাৎক্ষণিকভাবে মানে সঙ্গে সঙ্গে ফলন বাড়াবে নয়, এই জন্য কেটে যাবে। এই সারে কেবলমাত্র নাইট্রোজেন থাকে তা কিন্তু নয়, অন্য অনেক ধরনের পদার্থ এর মধ্যে থাকে। নেক্সট হচ্ছে সাপ্লাইজ নিউট্রিয়েন্টস হাইলি কনসেন্ট্রেটেড ফর্ম, তা কিন্তু নয়, ফলে কিন্তু মারাত্মক হাইলি কনসেন্ট্রেশন বলেছে বলেই কেটে গেল। অ্যান্সার আমাদের কী হবে, এই সার মাটির গঠন এবং জলদান ক্ষমতা বাড়ায় জৈব সারের জন্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ ক্রপ ভ্যারাইটি ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, ফসলের জাত উন্নয়নের উদ্দেশ্য নয় কোনটা, অধিক ফলন তো ডেফিনেটলি উদ্দেশ্য, উন্নত গুণমান ডেফিনেটলি উদ্দেশ্য, জৈব অজৈব চাপের বিরুদ্ধে প্রতিরোধ, রেজিস্ট্যান্স টু বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক স্ট্রেস, এটাও কারেক্ট। কিভাবে হয় এটা দেখো, ধরো তুমি এখানে এই জমিটায়, ঠিক আছে, এই জমিটাকে তুমি দুটো পার্টে ভাগ করে দিয়েছো, এটাতে তুমি ধরো ধান চাষ করছো, ঠিক আছে, আর এইটাতে তুমি ধরো পাট চাষ করছো, ঠিক আছে, তো এই দুটো কিন্তু প্রায় একই জাতের এবং দুটো সেম টাইপের, কিন্তু কি নেবে, তোমাদের পুষ্টি শুষে নেবে। তাই জন্য এই দুটো জিনিসকে একসাথে করাটা উচিত নয়। এর ফলে তুমি কি করলে, তুমি এখানে চাষ করলে ধরো রবি শস্য, ঠিক আছে, কি চাষ করলে, তুমি রবি শস্য চাষ করলে, শীতকালীন ফসল চাষ করলে, আর এদিকে তুমি খারিফ শস্য চাষ করলে। ঠিক আছে, খারিফ শস্য মানে বর্ষাকালীন ফসল চাষ করলে, মানে এদিকে ধরো এমন কিছু চাষ করলে যেটা শীতকালীন, ঠিক আছে, এদিকে এমন কিছু চাষ করলে যেটা তোমাদের বর্ষাকালীন। তাহলে কি হবে, বর্ষাকালীন ফসল যে ধরনের পুষ্টি নেবে, শীতকালীন ফসল কিন্তু সেম টাইপের পুষ্টি নেবে না। তার ফলে কি হবে, গুণমানটা বজায় থাকবে। কি বললাম, গুণমানটা তোমাদের বজায় থাকবে। ঠিক আছে, সো কারেক্ট আনসার কী হবে এখানে, ইনক্রিজ ইন সয়েল স্যালিনিটি, এইটা আমাদের কিন্তু কারেক্ট নয়, এখানে এইটা আমাদের কিন্তু কারেক্ট, সি অপশান কারেক্ট, বি অপশান কারেক্ট, এ অপশান কারেক্ট, কিন্তু অ্যান্সার হবে আমাদের ডি অপশান, এটা আমাদের অ্যান্সার হবে। কারণ ফসলের জাত উন্নয়নের এইটা উদ্দেশ্য নয় যে সয়েল সলিনিটি বাড়িয়ে দেওয়া, লবণাক্ততা বাড়লে কিন্তু ফসলের ক্ষতি হয়। ঠিক আছে, এই কারণে এটা উদ্দেশ্য নয়। পরের প্রশ্ন, একটি বস্তু 0 থেকে 4 সেকেন্ড, এটা 0-4ই হবে, হ্যাঁ তাই বলেছে, 0 থেকে 4 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে চলে। আচ্ছা, পরবর্তী 8 সেকেন্ডে, এটা 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ডে বেগ শূন্যে নেমে আসে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কী হবে তোমাদের বার করতে বলেছে। দেখো একটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো এখানে ভিটি গ্রাফ ব্যবহার করে করতে বলেছে। ঠিক আছে,
দেখো ভিটি গ্রাফ ব্যবহার না করেও আমরা ইজিলি অ্যান্সার দিতে পারি কী করে? দেখো 0 থেকে 4 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড ধ্রুব বেগে চলে, তার মানে প্রথম 4 সেকেন্ডে ধরো 0, 1, 2, 3, 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি, বাট দরকার না তো দেখানো। তো এই যে প্রথম 4 সেকেন্ড আছে, এই 4 সেকেন্ডে প্রতি সেকেন্ডের বেগ কিন্তু 8 মিটার পার সেকেন্ডই ছিল। কেন? কারণ ধ্রুববেগ বলেছে, অর্থাৎ কনস্ট্যান্ট ভেলোসিটি চেঞ্জ হয়নি। তার মানে পার সেকেন্ডে যদি 8 মিটার করে যায়, তাহলে 4 সেকেন্ডে কতটা যাবে? 4 ইন্টু 8, অর্থাৎ 32 মিটার তো যাবেই যাবে। গেল এটা। তো এটা তো কারেক্ট অ্যান্সার নয়, কারণ এখানে বলেছে পরবর্তী 4 সেকেন্ডে বেগ কিন্তু সরল রেখায় বেগ শূন্যে নেমে আসছে। তার মানে পরবর্তী 4 সেকেন্ডে এর কিন্তু বেগ কমছে। পয়েন্ট টু বি নোটেড, এর বেগ কী হচ্ছে? বেগ কমছে। ঠিক আছে, তো তোমাদের বলেছে অতিক্রান্ত দূরত্ব কী হবে। দেখো পরের পার্টটা তোমাদের আরেকবার একটু পড়ে আমি শোনাই কি বলেছে। বলেছে যে পরবর্তী 4 সেকেন্ড, এটা 8 সেকেন্ড নয়, 4 সেকেন্ড, পরবর্তী 4 সেকেন্ডে কী হচ্ছে? বেগ শূন্যে নেমে আসছে। তার মানে ভালো করে ভাবো, যখন বেগ শূন্যে নামতে আরম্ভ করেছে তখন বেগ কত ছিল? বেগ ছিল আমার কিন্তু 8 মিটার পার সেকেন্ড, এইটাতেই তো চলছিল। বেগ কী হয়ে গেছে? শূন্যে নেমে এসছে। তার মানে ভি আমাদের এখানে 0ই, প্রাথমিক বেগ কিন্তু এখানে 8 হয়ে যাচ্ছে। যে মুহূর্তে বেগ নিচে নামতে আরম্ভ করেছে, ডিক্রিজ হতে আরম্ভ করেছে, সেই মুহূর্তে বেগ কী ছিল? 8 মিটার পার সেকেন্ড ছিল, এই জন্য এখানে লিখেছি। ভি কী ছিল? 0। ঠিক আছে, টাইম কী হয়েছে তোমাদের? 4 সেকেন্ড। এখান থেকে আমরা ত্বরণ বার করতে পারবো? হ্যাঁ পারবো স্যার, ত্বরণ বার করতে ভি মাইনাস ইউ বাই টি, এটা করলে ত্বরণ বেরিয়ে যাবে। তো ভি তো আমাদের 0, 8 আমাদের মাইনাস, আর এটা আমাদের 4, তাহলে কত হবে? -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের এখানে হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এবার আমরা ফর্মুলা পুট করি, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2s। ঠিক আছে, দেখো এটা তো গেছিলো, এই যে 32 মিটার, এটা তো গেছিলো ও সম বেগে, কিন্তু এখানে তো মন্দনে যাচ্ছে, তো মন্দনে কতটা যাবে বার করতে হবে না? তো ভি ভ্যালু কি? ভি ভ্যালু 0, এই পার্টটা তো 0 হয়ে গেল আমাদের, ফুল 0। ইউ আমাদের কত? ইউ হচ্ছে আমাদের 8, তা 8 স্কোয়ার, 2 ইন্টু -2 ইন্টু এস। -2 কেন? ত্বরণ আমাদের -2, অ্যাক্সেলারেশন মানে। এখান থেকে কাটাকুটি করো, এটা হচ্ছে 64, তো 4 লং 64, এটা আমাদের এই আমাদের আসবে। নেগেটিভ হবে, নেগেটিভ বলে দিচ্ছে যে আমাদের কি হচ্ছে? মন্দন হচ্ছে, এই জন্য এটা নেগেটিভ বলেছে। ঠিক আছে, এই নেগেটিভ আমাদের কেটে বেরিয়ে যাচ্ছে, তাও করতে পারো। তো 16 আমাদের আসছে, আগে 32 মিটার গেছিলো এবং মন্দনে 16, তাহলে 32 + 16 কত হয়? 48। তো 48 মিটার কিন্তু টোটাল যাবে। এটা গুড কোশ্চেন্স ছিল। ঠিক আছে, এটা বানিয়ে দেওয়া কোশ্চেন্স, এটা গুড কোশ্চেন্স ছিল। ঠিক আছে, কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স ভাবো তো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। 36 দাগের প্রশ্ন দেখো, একটি বস্তু শূন্য বেগে সরলরেখায় বৃদ্ধি পেয়ে 6 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছায়। তার মানে কি বলেছে? ইউ এর ভ্যালু তোমাদের 0 ছিল, অ্যান অবজেক্ট স্টার্ট ফ্রম রেস্ট, তার মানে ইউ এর ভ্যালু 0 ছিল। ইজ ভেলোসিটি ইনক্রিজ ইউনিফর্মলি, অর্থাৎ আস্তে আস্তে ভেলোসিটি কী হচ্ছে? বাড়ছে, এবং বেড়ে কত হয়েছে? 5 মিটার পার সেকেন্ড গেছে। কত সেকেন্ডে গেছে? 6 সেকেন্ডে এটা হয়েছে। তাহলে দেখো ভি আমাদের এইটা। ঠিক আছে, এখান থেকে ত্বরণ বার করা যাবে, ত্বরণ বার করো, ভি মাইনাস ইউ বাই টি করলে ত্বরণ বেরিয়ে যাবে। তো ভি এর ভ্যালু কত আমাদের? 12, ইউ কত আমাদের? 0, এটা কত আমাদের? এইটা। তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আমাদের ত্বরণ। তোমাদের ত্বরণ বার করতে বলেছিল, তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, ত্বরণ বেরিয়ে গেছে। তো বলছে 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কী হবে, তোমাদের বার করতে বলেছে। অর্থাৎ এই যে 6 সেকেন্ড অতিক্রম করেছে, তাতে অতিক্রান্ত দূরত্ব কী হবে? তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এস করলেই বেরিয়ে যায় আমাদের। ঠিক আছে, তো ভি স্কোয়ার কত আমাদের? 12, 12 স্কোয়ার মানে 144, এটা তো আমাদের 0 হয়ে গেছে, তো এ নেওয়ার দরকার নেই। 2 ইন্টু এ, এ কত আমাদের? 2 ইন্টু এস, তাহলে 4 এদিকে, তো এটা কত হবে? 4 3 12, 4 6 24, তো অ্যান্সার হবে আমাদের 36। তো অ্যান্সার কী হবে? এইটা, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 36। ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমাদের বলেছে যে দেখো ভিটি গ্রাফ একটি সরলরেখা সব বলে টলে দেবে তোমাদের মাথা খাওয়ানোর জন্য, বাট দরকার নেই, আমি নর্মাল করলেও আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই টাইপের কোশ্চেন্সই আমি যে বললাম না তোমাদের যে মক টেস্টে রাখবো, এই টাইপের কোশ্চেন্স আমি তোমাদের মক টেস্ট রাখবো। কোথায় পাবে? দেখো তোমরা যদি আমার অ্যাপ ফলো করো, তাহলে অ্যাপে দেখবে 69 রুপিজের একটা টেস্ট আছে,
তোমরা ওখানে যেতে পারো। ওখানে রিসেন্ট তোমাদের পরীক্ষা চলছিল বলে দেওয়া বন্ধ ছিল, আবার তোমাদের দেওয়া চালু হবে, ঠিক আছে? ওখানে আমি এই টেকনিশিয়ানের জন্য এই টাইপের কোশ্চেন্স রাখবো। আর যারা অলরেডি মেন কোর্সে আছো তাদের কোথাও যাওয়ার দরকার নেই, তাদেরকেও দেওয়া হবে। তবে এই 69-এ একটু বেশি অ্যাড করা হবে। মেন কোর্সের যে যারা আছো আগে পুরনো যারা স্টুডেন্ট তাদের জন্য দেওয়া হবে, কিন্তু এখানে যতটা দেওয়া হবে, ধরো এখানে যদি 100টা তোমাদের মক টেস্ট দেওয়া হয়, তবে ওই এতে তোমাদের 50 মক টেস্ট তোমাদের অ্যাড করা হবে মেন যে কোর্স আছে, কারণ ওটা তো মেন কোর্স ছিল, মক টেস্টের কোর্স ছিল না ওটা, ঠিক আছে? কিন্তু তবুও আমরা মক টেস্ট হিসাবে ওখানে 50 মক টেস্ট অ্যাড করে দেবো। অলরেডি 15টা মতো মক টেস্ট আছে ওখানে, আর এইটাতে আমরা 100 মক টেস্ট অ্যাড করতে শুরু করে দিয়েছি অলরেডি, কাজ আমাদের চলছে। 100 মক টেস্ট তোমাদের অ্যাড করা হবে, ঠিক আছে, এই যে মক টেস্ট কোর্সে। ওকে, এই হচ্ছে তোমাদের টোটাল ব্যাপার গেল। ওকে, চলো, এই 50 মক টেস্ট কিন্তু এই 100 মক টেস্টের মধ্যেও থাকবে, প্লাস এক্সট্রা 50 এর মধ্যে অ্যাড করা হবে। আর যারা মেন কোর্স নিতে চাইছো আবার 2026-এর জন্য, ঠিক আছে, তাদের জন্য একটু বলি, একটু ওয়েট করে যাও। আমাদের অ্যাপে কাজ চলছে এবং অ্যাপটা আপডেট হচ্ছে, আপডেটের থেকে বলা ভালো আপগ্রেড হচ্ছে, ঠিক আছে? সেই জন্য একটু তোমাদের সময় লাগছে, ঠিক আছে? চলো, পরের প্রশ্ন 37 দাগ বলছে যে তোমাদের 8 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন একটা লেন্স আছে, আর -4 ডায়াপ্টার ক্ষমতা সম্পন্ন আরেকটা লেন্স আছে। তো লেন্সের সংমিশ্রণের ফলে লিখিত নিম্নলিখিত হিসেবে কোনটা হিসেবে কাজ করবে? এটা ভেরি গুড কোশ্চেন। এরকম টাইপের প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে বিগত বছরে এসেছিল, এবছরও কিন্তু তোমাদের এই ডায়াপ্টারের উপর প্রশ্ন প্রচুর এসছে, সেই জন্য একটা রেখেছি তোমাদের। দেখো 8 ডায়াপ্টার সম্পন্ন একটা লেন্স রয়েছে, ঠিক আছে? তুমি বলো এই লেন্সটা তোমাদের পজিটিভ, আর পজিটিভ কখন হয়? যখন ফোকাল লেন্থ পজিটিভ হবে, তাই না? ফোকাল লেন্থ যদি পজিটিভ হয়, ঠিক আছে, তবে ডায়াপ্টারও কিন্তু পজিটিভ হবে, পাওয়ারও পজিটিভ হবে। তাহলে ফোকাস কার পজিটিভ? আমরা জানি যে আমাদের যেটা উত্তল লেন্স আছে, ঠিক আছে, তার কিন্তু আমরা জানি ফোকাস পজিটিভ। তোমার প্রথম যেটা সেটা উত্তল লেন্সের কথা বলছে, ঠিক আছে? আর দ্বিতীয়টা আমাদের কি বলছে? -4 তোমাদের বলছে, -4, ঠিক আছে? তার মানে এটা ডেফিনেটলি ফোকাল লেন্থ যদি তুমি নাও, তাহলে এটা কেমন কাজ করছে? মাইনাস কাজ করছে, তবেই তো এটা মাইনাস হবে। তার মানে এটা অবতল লেন্সের মতো কাজ করছে, অবতল লেন্স। ইয়েস অর নো বলো, কেমন কাজ করছে? এটা অবতল লেন্সের মতো কাজ করছে, বুঝতে পারছি? অবতল লেন্সের মতো কাজ করছে এই -4 ডায়াপ্টার যেটা। তোমাদের বলেছে যে তাহলে নিম্নলিখিত যদি এটাকে যুক্ত করে দাও তাহলে এটা কেমন কাজ করবে? দেখো, যুক্ত যখন করতে বলে যেমন যুক্ত করে দাও, 8 + -4 এই হবে। এখান থেকে আমরা কি পাচ্ছি? 4 হচ্ছে, দেখো, তাই না? এখানে কি হচ্ছে তোমাদের 4। তার মানে এই দুটো লেন্সকে যদি তুমি যুক্ত করো তাহলে এটা অনেকটা কিসের মতো কাজ করবে? তোমাদের উত্তল লেন্সের মতো কাজ করবে, ঠিক আছে? প্রথম কথা, কেমন কাজ করবে? উত্তল লেন্সের মতো কাজ করবে। তো কনকেভ তো অ্যান্সার হবে না, উত্তল লেন্সই অ্যান্সার হবে। এবার তোমাদের বলেছে যে এর ফোকাল লেন্থ কেমন হবে। তা আমরা কি জানি? ডায়াপ্টার ইকুয়াল টু কি? 1/f, তাই না? তো 4 ইকুয়াল টু 1/f, তাহলে f ইকুয়াল টু কী হবে? 1/4, ঠিক আছে? এবার ঘটনা হচ্ছে এটা তোমাদের বেরোয় হচ্ছে কিসে? মিটারে বেরোয়। 1/4 এটা কিসে বেরোয় তোমাদের? এত মিটার। ফোকাল লেন্থ কী হয়েছে তোমাদের? 1/4 এত মিটার হয়েছে। আর মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, কারণ দেখো অপশানে সব সেন্টিমিটার রয়েছে। তো 100 দিয়ে আমাকে গুণ করতে হবে। তো করলে কী হচ্ছে তোমাদের? 25 সেন্টিমিটার, ঠিক আছে? তো কনভেক্স তো হবেই, কনকেভ তো কেটেই দাও। কনভেক্স হবে এবং 25 সেন্টিমিটার হবে। বি অপশান কারেক্ট হবে। চলো, আচ্ছা 38 দাগটা স্কিপ হয়ে গেছে, রিয়েলি সরি ফর দ্যাট, ঠিক আছে? তোমরা 39 দাগ থেকেই ধরো। কি বলেছে দেখো, বলেছে তোমাদের যে নিম্নলিখিত কোন বিকল্পটি বিভিন্ন পদার্থের প্রতি সারাঙ্কের সঠিক ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। তার মানে কি? তার মানে যেটা বলেছে সেটা হচ্ছে ছোট থেকে বড়তে সাজাতে বলেছে। ঊর্ধ্বক্রম শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বতে সাজাতে বলেছে, ঠিক আছে? ছোট তারপর বড়টা হবে। তাহলে সব থেকে যেটা ছোট সেটা হচ্ছে আইস, দেখতে পাচ্ছ এখানে। তোমরা এটা মনে রাখবে যে শূন্য মাধ্যম হয়, তারপরে বায়ু হয়, তারপরে কিন্তু বরফ হয়, তারপরে কিন্তু তোমাদের জল হয়। মানে জলের থেকেও কিন্তু বরফের প্রতিসরাঙ্ক কম, এটা মনে রাখবে, ঠিক আছে? জলের থেকেও কিন্তু বরফের প্রতিসরাঙ্ক কম। মানে
আলো যখন বরফে ঢোকে তখন জলের থেকে বরফে কিন্তু আলো বেটার যায়, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, ঠিক আছে। তো আইস প্রথম হবে, তো একটাও অপশান দেখো আইস নেই, তো এ কেটে যাবে, বি কেটে যাবে, সি কেটে যাবে। আইসের সব থেকে কম হবে আর রক সল্টের সব থেকে বেশি হবে। তো অ্যান্সার তোমাদের কী হবে, আইস, তারপর হবে কেরোসিন, তারপর হবে বেনজিন, তারপর হবে রক সল্ট, ঠিক আছে, এইভাবে তোমাদের যাবে। একটু ডি অপশান কারেক্ট হবে। এই চার্টটা একটু দেখাই, তোমাদের বাংলা বই খুললেও হবে, এনসিইআরটি যে বাংলা বই আছে তাই দেখে নাও। এই দেখো এখানে রয়েছে তোমাদের বায়ু হচ্ছে প্রথমে, তারপর তোমাদের বরফ, তারপর তোমাদের জল। বরফের দেখো 1.31, জলের দেখো 1.33, মানে জলের থেকে কিন্তু বরফের প্রতিসংখ্য কম। অর্থাৎ জলে কিন্তু আলো যতটা ব্যাকে, বরফে কিন্তু আলো তার থেকে কম বাঁকে, হিসেব অনুযায়ী তাই দাঁড়াচ্ছে, ঠিক আছে। আর এগুলো তোমরা চাইলে কয়েকটা জিনিস নাম অন্তত মুখস্থ করে যেও, ভ্যালু মনে রাখার দরকার নেই, কিন্তু প্রথম 3-4টে কিন্তু ভ্যালুও মনে রেখো। যেমন বায়ুর তো কত মনে রাখতেই হবে, বায়ুর এক্স্যাক্টটা মনে রেখো। অনেকে 1 ধরে কিন্তু অ্যাকচুয়ালি 1.0003, এটা মাথায় রেখো। বরফ জলটা মুখস্থ করে যাও, অ্যালকোহল, কেরোসিন, তারপিন তেল, ক্রাউন গ্রাস, বেনজিন, এগুলো একটু মুখস্থ করে রাখলে ভালো হয়। হিরেরটা মুখস্থ করো, কারণ হিরের সব থেকে বেশি হয় 2.42, ঠিক আছে। চলো, এই হচ্ছে তোমাদের 38 দাগ। যেমনটা বলেছিলাম যে লাস্টের দিকে একটু টাফ প্রশ্ন আছে, বাট টাফ কিছুই নয়। একটি লেন্সের সামনে বস্তু ও প্রতিচ্ছবি সমান আকারে 48 মিটার দূরে পাওয়া গেলে লেন্সটি কী হবে। দেখো বস্তু ও প্রতিচ্ছবি সমান আকারের পাওয়া গেছে, ঠিক আছে, তার মানে লেন্সটাকে ডেফিনেটলি 2F বসানো আছে বস্তুকে, তবেই তো প্রতিচ্ছবি সমান আকারের হবে, ঠিক আছে। তাই 2F ভ্যালু যদি 48 হয়, তাহলে F ভ্যালু কী হবে, 2F ভ্যালু 48, তাহলে F ভ্যালু কী হবে, 24 হবে, ঠিক আছে। তো 24 তো হবেই, তো 48 কাটো, 24 তো হবেই। এখন কনকেভ নাকি কনভেক্স হবে। দেখো আমরা জানি যে কনভেক্স লেন্স যদি বলি, অর্থাৎ উত্তল লেন্সে কিন্তু সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কনভেক্স লেন্স হবে উইথ ফোকাল লেন্থ 24। কনকেভে অলওয়েজ ছোট পাওয়া যায়, ছোট প্রতিবিম্ব। চলো, লাস্ট প্রশ্ন আমাদের 40 দাগ। 40টা প্রশ্ন তোমাদের ছিল, চেষ্টা করব 100 কোশ্চেন্স আনার। এই সপ্তাহতেই আমি চেষ্টা করছি 100 থেকে 200 কোশ্চেন্সে তোমাদের একটা বড় দেওয়ার, ঠিক আছে। আসলে বড়টা আমি ডিজিটাল বোর্ডে করাতে চাইছি, সেই জন্যই তোমাদের এইভাবে আমি দিতে চাইছি না, কিন্তু এখনও সেট হয়নি, হ্যাঁ ওটা নিয়ে একটু সমস্যা চলছে। চলো, তো 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটা অভিসারী লেন্স, অভিসারী শব্দের অর্থ হচ্ছে যেটা একটা বিন্দুতে কনভার্ট করে দেয় আলোকরশ্মিগুলোকে। তা কোন লেন্স একটা বিন্দুতে আলোকরশ্মিকে কনভার্ট করে, সেটা হচ্ছে উত্তল লেন্স। তো প্রথমে মনে রাখতে হবে অভিসারী শব্দের অর্থ হচ্ছে উত্তল লেন্সের কথা বলছে, ঠিক আছে। উত্তল লেন্সের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে, ওকে। নেক্সট, কারণ এরভাবে আসে আর একটা বিন্দুতে মিলিত হয়। তো এর হচ্ছে 20 সেন্টিমিটার তোমাদের ফোকাস দৈর্ঘ্যের একটা অপসারী লেন্সের, ও আচ্ছা, একে রাখা হয়েছে এর সংস্পর্শে, তো যুক্ত ক্ষমতা কী হবে দেখো। তো এটাকে তুমি কি করো, ফোকাস তোমাদের এই আছে, সেন্টিমিটারে আছে, নর্মালি মিটারে রাখতে হয়, ঠিক আছে, নর্মালি মিটারে থাকতে হয়, মানে এত বাই 100, এটা হবে তোমাদের, যদি মিটারে নিয়ে যাও সেন্টিমিটার কী হবে এত, এটা হবে তোমাদের ফোকাস কার, এই অভিসারীর। আর এটা তোমাদের কী হবে 20/100, এই হবে তোমাদের ফোকাস, ঠিক আছে, এটা হবে তোমাদের ফোকাস। এবার ঘটনা হচ্ছে আমরা যখনই এর পাওয়ার মাপবো তখন এটা হয়ে যাবে পজিটিভ, আর এটা কি হবে আমাদের নেগেটিভ হবে। ফোকাস অপসারী মানে কি, অবতল, এটা অবতল লেন্স, এটা হচ্ছে একটু আগে বলেছি এটা হচ্ছে উত্তল লেন্স, তো এর পজিটিভ এর নেগেটিভ হয়। তো ডায়াপ্টার ইকুয়ালটি কি 1/f, 1/f মানে কি 1/50/100, মানে 100/50, এটা কি এটা 2 দেবে, পজিটিভ 2, এটা কি হবে 100/20, সেটা কি দেবে তোমাকে, নেগেটিভ দেবে, ঠিক আছে, এটা কী দেবে তোমাকে, নেগেটিভ দেবে, তো -5, তো +2 -5, তাহলে -3 হবে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের হবে -3 ডায়াপ্টার। ক্লিয়ার? চলো, তো টোটাল 40 কোশ্চেন্স তোমাদের ছিল, করানো হলো। চেষ্টা করব আরও কোশ্চেন্স তোমাদের নিয়ে আসা, যেমনটা বললাম 200 ম্যারাথন দিয়ে একটা কোশ্চেন্স কালকে চেষ্টা করছি, তবে কালকে ম্যাথ ক্লাস আছে,
আমি দেখছি কালকে তোমাদের দেওয়া যায় কিনা। ঠিক আছে, কালকে বড় ম্যাথ ক্লাস আছে। ওকে, থ্যাংক ইউ।